এনগেজ স্টেকহোল্ডার্স। আমরা আসলে টপিক ডি, এটা কোন চ্যাপ্টারের লেসন? কোনটা এটা? লেসন হচ্ছে 3, তার মানে হচ্ছে 4 চ্যাপ্টার 4 না, এটা চ্যাপ্টার 3, ডুইং দ্য ওয়ার্ক আর কি, ডুইং দ্য ওয়ার্ক, সেই লেসনের আমরা পড়তেছি। আচ্ছা, ওইটা মাথায় আমরা পড়ে নেব। আমার কাছে মনে হয় আমরা এখন কি পড়বো, এনগেজ স্টেকহোল্ডার্স, টপিক ডি। তার মানে এই টপিকসে আমরা আসলে আলোচনা করব স্টেক হোল্ডার কারা, সেটাকে আইডেন্টিফাই করা। আমরা কিন্তু স্টেক হোল্ডার নিয়ে এর আগে অনেকবারই কথা বলছি। তো মেইন দুইটা জায়গায় স্টেক হোল্ডার নিয়ে কথা হয়েছে, চারটা জায়গায় আলোচনা হয়েছে স্টেক হোল্ডার নিয়ে। একটা হচ্ছে ওই যে আমরা প্রথমে পড়ছিলাম বিল্ড এ টিম, সেখানে ইনিশিয়ালি আমাদেরকে বলছে স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করার জন্য। এরপরে লিড এ টিম, সেখানে স্টেক হোল্ডার নিয়ে আলোচনা হয়েছে, আর ডিটেল আলোচনা হচ্ছে টপিক ডি, এনগেজ স্টেক হোল্ডার্স। আর এরপরে আরেকটা দেখবো, কোলাবরেট উইথ স্টেক হোল্ডার্স। সো লেটস স্টার্ট উইথ এনগেজ স্টেক হোল্ডার্স। সো এখানে আমরা চারটা এনাবলার্স নিয়ে আলোচনা করব। এই এনাবলার গুলো কিন্তু মাথায় রাখার কোনো দরকার নেই, এটা আসলে সিলেবাসের সাথে মিলে পিএমআই দেখাচ্ছে। এটার সাথে এক্সামের খুব নাই যে পরীক্ষার জন্য এটা কোনো কাজে লাগবে। সো এই চ্যাপ্টারে আমরা কি কি শিখবো? অ্যানালাইজ স্টেক হোল্ডার্স, স্টেক হোল্ডার কারা, তাদেরকে অ্যানালাইজ করে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে ক্যাটাগরাইজ করতে হবে, এবং ক্যাটাগরি ওয়াইজ স্টেক হোল্ডারকে এনগেজ করতে হবে। ঠিক আছে? আর লাস্ট হচ্ছে ডেভেলপ, এক্সিকিউট এন্ড ভ্যালিডেট স্ট্র্যাটেজি ফর স্টেক হোল্ডার এনগেজমেন্ট। স্টেক হোল্ডারদের কিভাবে এনগেজ করব তার স্ট্র্যাটেজি সেট করতে হবে, যেটা আমরা নরমালি করি একটা প্ল্যানের থ্রুতে। সেই প্ল্যানটার নাম হচ্ছে স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান। সো ইন্টারেস্টিংলি এবার কিন্তু স্টেক হোল্ডারের চারটা কিন্তু প্রসেস পিএমবকে আছে, তাই না? একটা হচ্ছে প্ল্যান আইডেন্টিফাই স্টেক হোল্ডার, তারপর হচ্ছে প্ল্যান স্টেক হোল্ডার এনগেজমেন্ট, তারপর হচ্ছে ম্যানেজ স্টেক হোল্ডার এনগেজমেন্ট, আর মনিটর স্টেক হোল্ডার এনগেজমেন্ট। এই ম্যানেজ এবং মনিটর নিয়ে কিন্তু আলাদাভাবে কথা হয় না এবার। এই দুটো প্রসেস খুঁজতে গেলে পাবেন না, কিন্তু এমনি ডুইং দ্য ওয়ার্কের মধ্যে বলা আছে আর কি, যে আপনি কিভাবে কোলাবরেট যে করতেছি আমরা, সেটা আসলে ম্যানেজ স্টেক হোল্ডার এনগেজমেন্ট। আমরা নেক্সট যেটা পড়বো, কি স্ট্র্যাটেজির মধ্যে ঢুকাই দিছে, কোলাবরেট স্টেক হোল্ডারের মধ্যে আছে আর কি, কোলাবরেট উইথ স্টেক হোল্ডার। আচ্ছা, সো এখানে আমরা স্টেক হোল্ডার রেজিস্টার দেখবো, যে কিভাবে স্টেক হোল্ডার রেজিস্টার কি জিনিস এবং ওটা কিভাবে তৈরি করতে হয়। একটা এক্সারসাইজ আছে, সেটা আমরা করব। তারপরে হচ্ছে থ্রু আউট দ্য প্রজেক্ট স্টেক হোল্ডার রেজিস্টার, এটা কিন্তু আপনাদের সবাইকে দেওয়া আছে স্টুডেন্টদেরকে। আমি একটু ওপেন করি। এই যে আপনাদের সবার কাছে দেখবেন যে ফাইল ডাউনলোড করছেন আপনারা স্টুডেন্ট পিএম চয়েস প্ল্যাটফর্ম থেকে, সেখানে এখানে একটা ফোল্ডার আছে, নাম হচ্ছে এটিপি পিএমপি ডেটা। হ্যাঁ, এখানে যে ডুইং দ্য ওয়ার্ক, একটা হচ্ছে স্টার্টিং দ্য প্রজেক্ট, ব্ল্যাঙ্ক ফর্ম এন্ড টেমপ্লেটস। এই যে এখানে দেখেন স্টেক হোল্ডার রেজিস্টার নামে একটা টেমপ্লেট আছে। সো এটা আমি একটু ওপেন করি। এটা আপনাদেরকে একটা ছোট কাজ দেবে। স্টেক হোল্ডার রেজিস্টারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, খুবই সিম্পল একটা স্টেক হোল্ডার রেজিস্টার। হ্যাঁ, স্টেক হোল্ডার রেজিস্টারে কি থাকবে, মানে আমার প্রজেক্টে যারা স্টেক হোল্ডারের কিন্তু ডেফিনেশন আমরা কয়েকবারই আলোচনা করছি। তো স্টেক হোল্ডার কি হতে পারে? ইন্ডিভিজুয়াল হতে পারে, গ্রুপ অফ পিপুল হতে পারে, এবং কি হতে পারে? অর্গানাইজেশন হতে পারে। যে কোনো একটা অর্গানাইজেশনও স্টেক হোল্ডার হতে পারে, মানে আপনার প্রজেক্টে যে সমস্ত অর্গানাইজেশন রিলেটেড, তারা আপনার স্টেক হোল্ডার। সো স্টেক হোল্ডার রেজিস্টারে নাম থাকে, স্টেক হোল্ডার কে, তার পজিশন কি, হ্যাঁ, অর্গানাইজেশনাল পজিশন কি, ডেজিগনেশন কি, লোকেশন মানে তার কন্টাক্ট এবং উনি কোথায় বসেন, রোল ইন প্রজেক্টে তার রোল কি, ঠিক আছে, সে কি কাস্টমার নাকি প্রজেক্ট টিম মেম্বার নাকি স্পন্সর নাকি, সেই রোলটা কি, এবং তার ডিটেল কন্টাক্ট ইনফরমেশন। দেন মেজর রিকোয়ারমেন্টস, এই স্টেক হোল্ডারটার মেজর রিকোয়ারমেন্টস কি সেটাও আইডেন্টিফাই করতে হবে। এখানে কিন্তু 3 ধরনের ইনফরমেশন আছে। একটা হচ্ছে আপনার মানে জাস্ট কন্টাক্ট রিলেটেড ইনফরমেশন, কন্টাক্ট, হ্যাঁ, যে এই অংশটাতে। আর কিছু অংশ কিন্তু আছে তার এক্সপেকটেশন এবং রিকোয়ারমেন্ট। তার রিকোয়ারমেন্ট কি, এক্সপেকটেশন কি প্রজেক্ট থেকে, ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রজেক্টে তার কিরকম ইনভলভমেন্ট আছে, এই কয়েকটা জিনিস প্রতিটা স্টেক হোল্ডারের এগেইনস্টে আপনাকে আইডেন্টিফাই করতে হবে।
এরিয়াজ অফ ইন্টারেস্ট এবং তার কোন কোন বিষয়ে ইন্টারেস্ট আছে এই প্রজেক্টের। এবং লাস্টে যে ইনফরমেশনটা থাকে সেটা হচ্ছে ক্যাটাগরি। স্টেক হোল্ডার কি ইন্টারনাল স্টেক হোল্ডার আমার অর্গানাইজেশনের ভিতরে নাকি এক্সটার্নাল, এই ক্যাটাগরিতে আরো নানান ভাবে করা যায়, আমরা আজকে পড়বো যে আরো কিভাবে করা যায়। আর স্টেক হোল্ডার কি সাপোর্টার, ইয়েস অথবা নো দিতে পারেন আর কি, ইয়েস নো, উনি কি সাপোর্টার নাকি না। হ্যাঁ, যদি না হয় তাহলে কিন্তু আমাদের কাজ অনেক বেড়ে যাবে, স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে। আর যদি সাপোর্টার হয় তাহলে আমাদের এনগেজমেন্ট স্ট্র্যাটেজি মানে অন্যরকম হবে আর কি, ডিফারেন্ট টাইপ হবে। সো প্রেজেন্টেশন স্লাইডে যাচ্ছি আবার। সো আমরা স্টেক হোল্ডার রেজিস্টার যেটা মনে রাখতে হবে, এটা কিন্তু ফিক্স না, এটা কিন্তু লিভিং ডকুমেন্ট। হ্যাঁ, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, লিভিং ডকুমেন্ট। তার মানে থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ প্রজেক্ট যখন এই স্টেক হোল্ডার চেঞ্জ হবে তখনই কিন্তু স্টেক হোল্ডার রেজিস্টার আপডেট করতে হবে। যদি নতুন স্টেক হোল্ডার আসে বা আগের স্টেক হোল্ডার চলে যায়, সবকিছু কিন্তু আপনাকে আপডেট রাখতে হবে এখানে। আচ্ছা, এরপর স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান। স্টেক হোল্ডারকে শুধু রেজিস্টারে আইডেন্টিফাই করলে হবে না, কিভাবে কোন স্ট্র্যাটেজিতে স্টেক হোল্ডারকে আমি ইনভলভ করব, ঠিক আছে, তার রিকোয়ারমেন্ট কিভাবে ফুলফিল করব। এবং স্টেক হোল্ডার হচ্ছে সবচেয়ে কি এবং সেনসিটিভ পোরশন, তাই না, প্রজেক্ট ম্যানেজমেন্টের। স্টেক হোল্ডার যদি হ্যাপি না হয়, স্টেক হোল্ডার যদি ঠিকমতো ম্যানেজ না হয়, তাহলে কিন্তু প্রজেক্ট করাই সম্ভব না। সো এই স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যানে আমরা কিভাবে স্টেক হোল্ডারকে এনগেজ রাখবো যখন আমাদেরকে দরকার হবে, সেটা আইডেন্টিফাই করতে হবে। এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে, যেটা হচ্ছে আমাদের শুধু কাজ এটা না যে স্টেক হোল্ডারকে এনগেজ করা, আমাদের কিন্তু যে আমরা নেক্সট টপিকে পড়বো কোলাবরেট উইথ স্টেক হোল্ডার্স। তার মানে বিভিন্ন সময় স্টেক হোল্ডারের সাথে আমাকে আমাদের প্রজেক্ট টিমকে কোলাবরেট করতে হবে, প্রোডাক্ট ওনারকে কোলাবরেট করতে হবে, প্রজেক্ট টিমকে কোলাবরেট করতে হবে উইথ স্টেক হোল্ডার্স। নট যে খালি স্টেক হোল্ডার আমরা আমাদের সাথে এনগেজ করব, উল্টা আমাদেরকেও তাদের সাথে এনগেজ হতে হবে। আচ্ছা, স্টেক হোল্ডার যখন আইডেন্টিফাই করব তখন আমাদের অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট, তারপর যে এক্সটার্নাল ইএফ পড়ছিলাম আমরা লাস্ট ক্লাসে, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থেকে কিন্তু আমরা পাবো যে কারা আসলে আমাদের স্টেক হোল্ডার্স। যেমন যদি আমি বিল্ডিং বানাই কনস্ট্রাকশন, তাহলে রাজুক আমার স্টেক হোল্ডার, সিটি কর্পোরেশন আমার স্টেক হোল্ডার। তো তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে কোথায় পাবো, ইএফ এ পাবো, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থেকে। তারপরে মিটিং করবো আমরা স্টেক হোল্ডারদের সাথে এবং আইডেন্টিফাই করার জন্য মিটিং করব। এই যে আমরা স্টেক হোল্ডারকে ক্যাটাগরি করার জন্য একটা গ্রিড ইউজ করা হয়, 2 ডাইমেনশনাল গ্রিড, যেটা আমরা ডিটেল দেখবো ভিতরে। তারপরে ইন্টারপার্সোনাল স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, এটা আমাদের অবশ্যই লাগবে, যেহেতু আমাদের মানুষের সাথে কাজ করতে হবে, স্টেক হোল্ডারের সাথে কাজ করতে হবে, এবং স্টেক হোল্ডার রেজিস্টার আপডেট করতে হবে, আমি যেটা আগে বললাম। আচ্ছা, স্টেক হোল্ডার কারা? দেখেন, স্টেক হোল্ডার হচ্ছে আমাদের স্পন্সর যারা, তারা আমাদের স্টেক হোল্ডার। কাস্টমার এবং ইউজার, কাস্টমার এবং ইউজার কিন্তু দুইটা সেপারেট জিনিস, তাই না? কাস্টমার এবং ইউজার একই হতে পারে কিংবা সেপারেটও হতে পারে, এটা তো আমরা বুঝি না নাকি, কাস্টমার এবং ইউজার। হ্যাঁ, সো ওটা একটু মাথায় রাখবে। কাস্টমার যেমন ইউএন হয়তো কোনো একটা প্রজেক্টের কাস্টমার, কিন্তু এটা আসলে ইউজার হচ্ছে বাংলাদেশের কোনো একটা হয়তো ভিলেজ বা কোনো একটা স্কুল, হ্যাঁ, বা কোনো একটা কমিউনিটি। সো ইউএন হচ্ছে আমার কাস্টমার, যারা আমাকে পে করছে, আর ইউজার হচ্ছে সেই কমিউনিটির লোকজন। সেলার্স, ঠিক আছে, যারা আমার ভেন্ডর সাপ্লায়ার। পিএমবকে আসলে সেলার শব্দটাই জেনেরিক ভাবে ইউজ করা হয়েছে, এটা আসলে বলতে আমরা ভেন্ডর, সাপ্লায়ার, কন্ট্রাক্টর সবাইকে বুঝতেছি। বিজনেস পার্টনার্স, অর্গানাইজেশনাল গ্রুপস, মানে অর্গানাইজেশনের মধ্যে কিন্তু অনেক গ্রুপ থাকে, তাই না, লেবার গ্রুপ, তারপরে এমপ্লয়ীদের গ্রুপ থাকে, তো সেই গ্রুপগুলিকে অবশ্যই কনসিডারেশনের মধ্যে নিয়ে আসতে হবে। ফাংশনাল ম্যানেজার্স, ঠিক আছে, আমরা এর আগের দিন পড়ছি না ফাংশনাল ম্যানেজার। আপনি কোন অর্গানাইজেশনে কাজ করতেছেন, সেই অর্গানাইজেশনে কিন্তু দেখা যাবে বেশিরভাগ অর্গানাইজেশনে হচ্ছে লেড বাই হচ্ছে ফাংশনাল ম্যানেজার্স, যারা আসলে রিসোর্স, বাজেট, এই সমস্ত জিনিস আপনাকে দিবে। তো তাদেরকে আপনার আইডেন্টিফাই করতে হবে। এবং এছাড়া যারাই প্রজেক্টে কোনোভাবে ইনভলভ, প্রজেক্টে আউটপুট দ্বারা কোনোভাবে ইম্প্যাক্টেড হবে, কিংবা আরেকটা শব্দ কিন্তু ইউজ করা হচ্ছে পারসিভড, কেউ যদি পারসিভ করে যে আমি এই প্রজেক্টের আউটকাম দ্বারা ইম্প্যাক্টেড হব, তারাও কিন্তু আপনার স্টেক হোল্ডার। তো তাদেরকে আইডেন্টিফাই করতে হবে কিন্তু।
সো এখানে কিছু বলা হয়েছে ক্যাটাগরি আর কি, যাদেরকে আপনি অবশ্যই কনসিডারেশন নেবেন যখন আপনি স্টেক হোল্ডার আইডেন্টিফাই করতেছেন এবং স্টেক হোল্ডারের সাথে কাজ করতেছেন। আচ্ছা, স্টেক হোল্ডার এনগেজমেন্ট স্ট্র্যাটেজি সেট করতে হবে। কাস্টমারের সাথে, স্পন্সরের সাথে আপনি কিভাবে স্ট্র্যাটেজি নেবেন, তারপর ইউজারের সাথে কোন স্ট্র্যাটেজিতে কাজ করবেন, বিজনেস পার্টনার সেলারের সাথে কিভাবে কাজ করবেন, সবার জন্য কিন্তু স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে। ঠিক আছে, সেই স্ট্র্যাটেজি আপনাদেরকে সেট করতে হবে থ্রু মিটিংস, প্ল্যান, এবং যে প্ল্যানটা এখানে তৈরি হবে সেই প্ল্যানটার নাম হচ্ছে এনগেজমেন্ট প্ল্যান। আচ্ছা, স্টেক হোল্ডার এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স। স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করার পরে আরেকটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে স্টেক হোল্ডাররা, এই যে পাঁচটা আমরা এখানে দেখতেছি, পাঁচটা লেভেল আছে স্টেক হোল্ডারদের, দেখেন। একটা হচ্ছে আনঅ্যাওয়ার লেভেল, রেজিস্ট্যান্ট, নিউট্রাল, সাপোর্টিভ, লিডিং। আপনি যে স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করলেন সেই স্টেক হোল্ডাররা কোন পজিশনে আছে এখন। সি মানে হচ্ছে কারেন্ট লেভেল, আর ডি মানে হচ্ছে ডিজায়ার্ড লেভেল। তার মানে এখানে এটা, এই এক্সাম্পলটা যদি আমরা একটু দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেক হোল্ডার 1 আছে হচ্ছে আনঅ্যাওয়ার লেভেলে। আনঅ্যাওয়ার মানে কি, প্রজেক্ট সম্বন্ধে জানে না এবং প্রজেক্টের কি ইম্প্যাক্ট তার উপরে সেটাও সে জানে না, সেই ধরনের স্টেক হোল্ডার হচ্ছে আনঅ্যাওয়ার। কিন্তু আমাদের কাজের জন্য তাকে কোন জায়গায় দরকার, ডিজায়ার্ড লেভেল, সাপোর্টিভ। সাপোর্টিভ। সবাই কি বুঝতে পারছেন, বিদেশ বা অন্যরা? জি, বুঝতে পারতেছি রেজা ভাই। আচ্ছা, স্টেক হোল্ডার একটা এক্সাম্পল দিবেন? হ্যাঁ, আমরা একটু পরে করবো, এক্সাম্পলের একটা কাজই করবো, আমরা এক্সারসাইজ করবো, তাহলে আরো ক্লিয়ার হবে। এইটা আমি অনেক ফেস করছি কাজ করার সময়। হ্যাঁ যার জন্য কাজ করছি সেই জানে না এখান থেকে আসলে আউটকামটা কি হবে। হ্যাঁ পরে কমপ্লিট হওয়ার পরে সে অনেকগুলো অবজারভেশন নিয়ে হাজির হয়। সো আমার প্রথমেই কাজ হবে তাকে এই প্রজেক্টে ইনভলভ করে তার রিকোয়ারমেন্ট গুলো ভালোভাবে বুঝে নেওয়া। রাইট, রিকোয়ারমেন্ট এক্সপেকটেশন গুলো বুঝে নাও। হ্যাঁ, So তাকে একজন আনএওয়ার stakeholder- রাখা আমার প্রজেক্টের জন্য আসলে হার্মফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, এটা রিয়েল লাইফে অনেক খুবই ইম্পর্টেন্ট। স্টেক হোল্ডার 2 আমরা কি দেখতেছি, নিউট্রাল লেভেলে আছে। নিউট্রাল মানে কি, সে মানে আমার সাথেও নাই পিছেও নাই আর কি। হ্যাঁ, সে সাপোর্টিভ মোডে নাই, নিউট্রাল মোডে আছে। তো তাকে আমাদের এক্সপেক্টেড হচ্ছে তাকে আমরা সাপোর্টিভ মোডে নিয়ে আসবো। হ্যাঁ, আর স্টেক হোল্ডার 3 সে সাপোর্টিভ মোডে আছে, কিন্তু আমরা আসলে তাকে চাচ্ছি সে যাতে লিডিং মোডে থাকে। আচ্ছা, কেন শাট ডাউন দ্য ডোর, দরজাটা কেউ লাগাবা? আচ্ছা আচ্ছা, একটু এই ডেফিনেশন গুলো একটু খেয়াল করি, তো ডেফিনেশন গুলো একটু খেয়াল করি। আনঅ্যাওয়ার, আনঅ্যাওয়ার বলতে আসলে আমরা কোন স্টেক হোল্ডারকে বুঝতে পারছি, দেখা তো ডেফিনেশন গুলো এবার খুব ভালো লাগছে আমার কাছে। আনঅ্যাওয়ার অফ প্রজেক্ট এন্ড পটেনশিয়াল ইম্প্যাক্ট, তাদেরকে আমরা বলতেছি আনঅ্যাওয়ার। রেজিস্ট্যান্ট কারা, দেখেন, অ্যাওয়ার অফ প্রজেক্ট এন্ড পটেনশিয়াল ইম্প্যাক্টস এন্ড রেজিস্ট্যান্ট টু চেঞ্জ, তাদেরকে আমরা বলতেছি রেজিস্ট্যান্ট। আর নিউট্রাল কারা, অ্যাওয়ার অফ প্রজেক্ট ইয়েট নাইদার সাপোর্টিভ নর রেজিস্ট্যান্ট, প্রজেক্ট সম্বন্ধে জানে কিন্তু সাপোর্টিভ মোডেও নাই, আমাকে সাহায্য করতেছে না বা আমার বিপক্ষেও নাই। সাপোর্টিভ হচ্ছে অ্যাওয়ার অফ প্রজেক্ট এন্ড পটেনশিয়াল ইম্প্যাক্টস এন্ড সাপোর্টিভ অফ চেঞ্জ, আমরা যে প্রজেক্টের থ্রুতে চেঞ্জ করতেছি এটার ব্যাপারে সে আমাদের সাপোর্ট করতেছে। আর লিডিংটা কি দেখেন, অ্যাক্টিভলি এনগেজ, হ্যাঁ, ইন এনশোরিং দ্য প্রজেক্ট ইজ এ সাকসেস, প্রজেক্ট যাতে সাকসেসফুল হয় সেই জন্য তারা অ্যাক্টিভলি আমার সাথে এনগেজ হচ্ছে, তাদেরকে আমরা বলতেছি লিডিং। ঠিক আছে, সো আমরা ছোট্ট একটা এক্সারসাইজ করি, আমি নিজে শেয়ার করি, তাহলে আমার মনে হয় একটু ফাস্টার হবে। আমি একটু নিজে শেয়ার করি স্টুডেন্ট। আচ্ছা, আমরা দেখেন সিনারিও একটা আছে এখানে, যে দেয়ার আর মেনি পিপল ইনভলভ ইন দ্য নিউ 234 ওয়েস্ট অ্যাডামস প্রজেক্ট ইনক্লুডিং মেয়র জন জ্যাকবসন, the local government, a building inspector, master carpenter, plumber, electrician,
landscaper, project manager, family and friends, volunteers, and so on. তারপর কি বলছে, the CEO Linda Michaels reviews and approves each new build project. You need to review করে and approve করে, হ্যাঁ, Linda Michaels. You need to create a stakeholder register based on the information you have gathered to this point. এই সিনিয়রের উপর বেস করে আপনাকে এই কয়েকটা প্রশ্নে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এবং কোথায় অ্যান্সারটা করবেন, ওই যে আপনার যে ফোল্ডার আছে ডুইং দ্য ওয়ার্কের মধ্যে এনগেজ স্টেকহোল্ডার নামে একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টে কিন্তু ওই টেমপ্লেটটা আছে যেটা আমি একটু আগে দেখালাম আপনাদের ওয়ার্ড ফাইলে। এটা আসলে হোমওয়ার্ক, হ্যাঁ, এটা করে ওখানকার এই 5টা অ্যান্সার দিবেন আর কি, ঠিক আছে? তো এটা আমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, এরপরে আসেন আমি অ্যাক্টিভিটি 3.5 যেটা ক্লাসে করবো এখন। আমার অ্যাক্টিভিটি 3.5 দেখতে পাচ্ছেন তো না? দেখা যায় স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা একটু দেখেন তো, এটা পড়েন আপনারা একটু, জাস্ট 1-2 মিনিটে পড়ে ফেলেন। সবাই পড়তে পারছে? হয়ে গেছে? সবার পড়া শেষ? শেষ হয় নাই রেজা ভাই এখন। আচ্ছা, ঠিক আছে। জি শেষ রেজা ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আমরা স্টেকহোল্ডার কয়জন পেলাম? এখানে বলা আছে কয়টা স্টেকহোল্ডার? হাউ মেনি স্টেকহোল্ডার্স এখানে? 3 জন। ডেভ একটা তার টিমের সাথে অন্য আরো কয়েকজন। হ্যাঁ, 4 জন, তাই না? ডেভ এবং তার সাথে একজন অ্যাকাউন্টেন্ট ফর দ্য ডেভ, হ্যাঁ রাইট, সেথ এবং তার সাথে আছে জন। 4 জন। আচ্ছা, এবার আসেন, তারপর শেত আছে স্যার, লিড করছে যে। হ্যাঁ, রাইট। এখন আমাকে বলেন, এই যে এখানে তাহলে 4টা স্টেক হোল্ডার, তাই না? 4 জনের আমরা নাম লিখে ফেলি একটু। আমি লিখে ফেলছি 4 জনের নাম। তাহলে এখানে কার নাম ছিল? প্রথম হচ্ছে আমাদের ডেভ স্যার। তারপরে আমি লিখলাম অ্যাকাউন্টেন্টস। আচ্ছা, অ্যাকাউন্টেন্ট লিখি, ঠিক আছে। অ্যাকাউন্টেন্টস কয়জন আছে বলা যাচ্ছে না স্যার। হ্যাঁ, আমরা ধরলে জাস্ট অ্যাকাউন্টেন্ট একজনকে ধরতেছি। আর এরপরে কি আছে? শেত প্রজেক্ট ম্যানেজার আছে, আছে, আর আছে হচ্ছে আমাদের জন আছে, না? জন আছে স্যার, and other IT support people. হ্যাঁ, তো ঠিক আছে, আমাদের এক্সারসাইজের জন্য এই 4 জনকে বলছে আর কি। এই 4 জনের জন্য 4টা রো দেওয়া আছে। এখন বলেন ডেভ কোন ইয়াতে পড়বে? সে কি আনঅ্যাওয়্যার, রেজিস্ট্যান্ট, নিউট্রাল, সাপোর্টিভ, নাকি লিডিং? রেজিস্ট্যান্ট। আচ্ছা, তাহলে হচ্ছে রেজিস্ট্যান্ট, রাইট? স্যার ডেভ। accountants neutral, follow lead of resistance, nearby resistance স্যার। হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট কি হবে বলেন তো? এটা স্যার এখনো পর্যন্ত তারা নিউট্রাল আছে, কিন্তু ডেভকে ফলো করবে তারা। ডেভকে ফলো করবে, হ্যাঁ। তার মানে এখন যে অবস্থা, এখনকার অবস্থা জিজ্ঞাসা করতেছি আসলে আমরা, সেটা হচ্ছে সে এখন কিন্তু নিউট্রালে আছে। নিউট্রালি। মানে যে আমাদের বলা ছিল আইদার ওয়ে। আচ্ছা, এরপরে শেত। এটা লিডিং, জন ইজ সাপোর্টিভ। শেত কিন্তু লিডিং এ, কারণ সে তো প্রজেক্ট ম্যানেজার। আসলে সে তো চান্স চাচ্ছে যে জানে এটা তার জন্য ভালো। আর জন কি হবে? জন সাপোর্টিভ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। আর ফার্স্ট কোশ্চেনটা আসলে কেন আমাদের এনগেজমেন্ট প্ল্যান দরকার সেটা আমরা অলরেডি আলোচনা করছি, এবং এটা জাস্ট মানে নিজেদের বোঝার জন্য আলোচনা। আচ্ছা, এরপরে আসতেছি, বেসড অন সিনারিও হোয়াট ক্লাসিফিকেশন উড ইউ ইউজ ফর ডেভস লেভেল অফ ইনভলভমেন্ট ইন দিস প্রজেক্ট? এন্টার ইউর অ্যাসেসমেন্ট ইন দ্য ম্যাট্রিক্স টেবল অ্যাবভ। অলরেডি আমরা করে ফেলছি এটা, ঠিক আছে। ওটা আমরা 4 নম্বরটা করে ফেলছি, হ্যাঁ, সবারটাই করে ফেলছি। 5 নম্বর, ডিসকাস ইউর অ্যাসেসমেন্ট অফ দ্য স্টেকহোল্ডার এনগেজমেন্ট উইথ দ্য ক্লাস। সো আমরা তো বুঝতে পারতেছি না যে পরীক্ষা কি এরকম প্রশ্ন থাকবে নাকি স্যার? না, এটা প্রশ্ন থাকবে না। প্রশ্ন পরীক্ষাতে এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ 5-6 ধরনেরই থাকবে। আচ্ছা, এরপরে 6 নম্বর বলেন, হাউ উড ইউ প্ল্যান টু ম্যানেজ ডেভস রেজিস্ট্যান্স? এই যে এগুলো এই সমস্ত স্টেকহোল্ডার নিয়ে তো আমাদের মেইন কনসার্ন থাকবে, তাই না?
জি। তাদেরকে আমরা কিভাবে কাজ করব তাদের সাথে, ডেভের সাথে। কারণ যদি এটা না হয়, সে যদি ইয়া হয় তাহলে কিন্তু তার পুরা টিমকে সে ইয়া করে ফেলতেছে। তো তাকে আমাদেরকে এনগেজ করতে হবে, তাকে আসলে বুঝাতে হবে যে মানে সে যদি এনগেজ না হয় এখানে তাহলে কি হবে, উল্টা পুরা এই প্রজেক্টটাই ফেল করার চান্স চলে আসছে। কারণ এই প্রজেক্টটার যে আউটপুট সেটা তো তারা ইউজ করবে। তাকে আসলে এনগেজ করে আমাকে সাপোর্টিভ বানাতে হবে। সাপোর্টিভ বানাতে হবে। এটা এখন এই যে কি টেকনিকে এটাকে সাপোর্টিভ বানাবেন, এটার কোনো সলিউশন নেই আসলে। এটা আসলে সফট স্কিল। এই জন্য যে আমরা বললাম না, ম্যানেজমেন্ট এক স্কিল। নম্বর বলতে হবে যে রেগুলেশন যেহেতু চাচ্ছে, এটা তো আমরা বাধ্য করতে, হ্যাঁ। আমরা করি আসলে আপনাকে বিপদে ফেলছি না। আর ওনাকে একটা স্যার ট্রেনিং করাতে হবে, যে এঙ্গেজমেন্ট করার জন্য যে আসলে ট্রেনিং দিবে, আপনাকে সাপোর্ট করবে, এটা আপনার মাইগ্রেট করতে কোনো সমস্যা হবে না। উনি তো আসলে একটা ইউজ করতে তো অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, ওনাকে বোঝাতে হবে যে আপনার অভ্যস্ততার সাথে অনেকটাই ম্যাচিং থাকবে, কিছু কিছু জায়গায় হয়তো চেঞ্জ আসবে, বাট এটা আপনাকে হেল্প করার লোক থাকবে। হুম। এবং আরেকটা কনসার্ন দিচ্ছিল যে আগের মতো মানে কারেক্ট হবে কিনা, বা অ্যাকাউন্টিং এ কোনো গোলমাল হবে কিনা। তো সেই এইটা তো সম্বন্ধে স্যার, তাকে এটা তো কেস তাকে দেখানো হবে আগে থেকে, হ্যাঁ, ট্রাই করে দেখাতে হবে যে আপনার ভ্যালু দিয়ে আমরা চেক করা দিচ্ছি যে কোথাও কোনো ভুল হচ্ছে না, আর Right. কোনো গ্লিচ থাকলে উই আর ভেরি রেডি টু সলভ দিস প্রবলেম। ওকে, ঠিক আছে। তো দেখেন এই যে ম্যানেজমেন্ট স্কিল এবং ইন্টারপার্সোনাল স্কিল আপনাকে অ্যাপ্লাই করতে হবে আসলে। ঠিক আছে, এখানে আসলে কেউ বলতে পারবে না যে কি করবেন, এটা আসলে আপনাকেই, আপনার টিমকেই বের করতে হবে যে কোন ভাবে ডেভকে আসলে আমরা ওই সাপোর্টিভ মানে রেজিস্ট্যান্ট থেকে মানে সাপোর্টিভে নিয়ে আসতে পারি। স্যার এই চ্যাপ্টার কি স্যার এখানে শেষ হলো? আরেকটু আছে কিছু। আরেকটু হচ্ছে গাইডলাইন্স টু ডেভেলপ, এক্সিকিউট এন্ড ভ্যালিডেট স্ট্র্যাটেজি স্টেকহোল্ডার এনগেজমেন্ট। আমরা স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্ল্যান যে আমরা তৈরি করব, হ্যাঁ, তো সেটা তৈরি করার সময় আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান দেখতে হবে, স্টেকহোল্ডার রেজিস্টার দেখতে হবে, স্টেকহোল্ডার রেজিস্টার কারা আছে। এই যে আমাদের এই সিনারিওতে 4 জন স্টেকহোল্ডার পাইছি আমরা। তারপর এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থেকে আমাদেরকে বের করতে হবে কোন কোন অর্গানাইজেশন আমাদের স্টেক হোল্ডার, কোন গ্রুপ আমাদের স্টেক হোল্ডার, তাদেরকে আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। তারপরে প্রসেস অ্যাসেট, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট আমাকে হেল্প করবে অর্গানাইজেশনের ভিতরে স্টেক হোল্ডারকে বের করার জন্য। ঠিক আছে, আর এক্সপার্ট জাজমেন্ট, ম্যানেজমেন্ট স্কিল এগুলো ইউজ করতে হবে, মিটিংস করতে হবে। এগুলো আসলে আপনার এক্সপিরিয়েন্স এবং ইয়ার সাথে এটা আসবে আর কি, এই টেকনিকগুলো। সো দ্যাটস ইট। এটা ছিল আমাদের কি চ্যাপ্টার পড়লাম, এটা এনগেজ স্টেকহোল্ডারস। আমরা স্টেকহোল্ডারকে এভাবে এনগেজ করব। আচ্ছা, এরপরে আমি নেক্সট ইয়াতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কোলাবরেট উইথ স্টেকহোল্ডারস। স্যার জি স্যার। সো এটা দেখেন, কোলাবরেট উইথ স্টেকহোল্ডার, এখানে কি কি এনেবলার্স, এভালুয়েট এনগেজমেন্ট নিডস ফর স্টেকহোল্ডারস। স্টেকহোল্ডারদের আমরা যে ইনভলভ করব তার নিডটা আমাদেরকে বুঝতে হবে। অলরেডি আমরা সবাই জানি যারা কাজ করতেছি, স্টেকহোল্ডার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু আর কি। আচ্ছা, অপটিমাইজ অ্যালাইনমেন্ট বিটুইন স্টেকহোল্ডার নিডস, এক্সপেকটেশন এন্ড প্রজেক্ট অবজেক্টিভস। স্টেকহোল্ডারদের যে চাহিদা, এক্সপেকটেশন, সেটা তো মিট করতে হবে, এবং সাথে সাথে প্রজেক্ট অবজেক্টিভও যাতে আসলে ইয়া না হয়ে যায় সেটার সাথে মিলাই করতে হবে। বিল্ড ট্রাস্ট এন্ড ইনফ্লুয়েন্স স্টেকহোল্ডারস টু অ্যাকমপ্লিশ প্রজেক্ট অবজেক্টিভস। ট্রাস্ট বিল্ড করতে হবে এবং স্টেকহোল্ডারদের মধ্যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এখানে দুইটা, এই যে আমরা এর আগে যেটা বললাম একই জিনিস, দেখেন স্টেকহোল্ডার রেজিস্টার তৈরি করতে হবে এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্ল্যান নিয়ে কাজ করতে হবে আমাদের। সো আমাদের টপিকটার নাম হচ্ছে কোলাবরেট উইথ স্টেকহোল্ডারস। সো স্টেকহোল্ডারদের সাথে কোলাবরেটলি কাজ করতে হবে। হ্যাঁ, আপনাকে যে জায়গায় নিজেকে কোলাবরেট করতে হবে সেখানে করতে হবে, আবার আমাদেরকেও আমাদের সাথে কোলাবরেট করতে হবে। এই যে এখানে একটা কিন্তু চিহ্ন দেখা যাচ্ছে নিচে, এটা সবাই খেয়াল করতেছেন কিনা, এই চিহ্নগুলো কিন্তু বিভিন্ন স্লাইডে ডিফারেন্ট কাইন্ড হয়। কেউ খেয়াল করছেন এটা? হ্যালো, খেয়াল করিনি স্যার। খেয়াল করি। এটা একটু খেয়াল করেন, এটা আসলে বিরাট একটা ঘটনা আছে এর সাথে। এটা আসলে ইন্ডিকেট করতেছে কোলাবোরেশন। হ্যাঁ, মানে ফেস টু ফেস। সিম্বলটা, হ্যাঁ, এটা আসলে মানে গত 19-20 সালে পিএমআই এর পুরো ব্র্যান্ড চেঞ্জ হয়। আগের পিএমআই এর ওয়েবসাইট কেউ খেয়াল আছে কারো? ডিফারেন্ট ছিল কিন্তু।
এই যে এত কালার, এই যে লোগোর মধ্যে এত কালার, পিএম এর সাইডে দেখবেন কালার দিয়ে ভর্তি। এই প্রতিটা কালার এবং প্রতিটা ইয়ার কিন্তু ইন্ডিকেশন আছে। এই যে পিএমআই দেখেন, পিএমআই যে লেখাটা আমার এখানে দেখা যাচ্ছে না? এমটা তো এরকম। হ্যাঁ, যে এমটা দেখেন ওটা কিন্তু কোলারবয়েড দেখাচ্ছে, আই দিয়ে অন্য একটা ইন্ডিকেট করে। আর ওই যে চার কোণা যেটা দেখাচ্ছে ক্রস ক্রস ক্রস, সেটা কিন্তু আলাদা আলাদা ইন্ডিকেশন আছে। সো এবার কিন্তু ব্র্যান্ডটা অনেক চিন্তা ভাবনা করে করা হচ্ছে। সো এটা হচ্ছে সেই কোলাবোরেশনের সাইন আর কি, এটা সাইন এটা। সো আমি আপনাদের সাথে শেয়ার করব যে ব্র্যান্ডের যে গাইডলাইন, পিএমআই এর কোন সিম্বলটা আসলে কি বোঝাচ্ছে এবং কোন কালার কি ইন্ডিকেট করে, সেটা কিন্তু খুবই ম্যাসিভ কাজ করছে পিএমআই গত বছরে আর কি। ব্র্যান্ড চেঞ্জ করার সময় লোগোটোকে সব চেঞ্জ করে ফেলছে এবং কালার, তারপরে ওয়েবসাইটের এর মধ্যে কি আছে স্যার? পিএমআই তিনটে একটু বলে দেন না স্যার, একটু শুনে নিলাম। ওটা আমার এখন মনে নাই, পিএমআই আর এটা মনে নাই আসলে আমার এখন, আইও মনে নাই আর ইয়াটাও মনে নেই। এটা আসলে আমাদের সাথে শেয়ার করছিল যখন ওই যে আমরা বোর্ডে ছিলাম। আমি শেয়ার ইয়া করবো, আমার কাছে ব্র্যান্ডের ইয়াটা আছে, হ্যাঁ শেয়ার করবো। আর নেক্সট ক্লাসে হয়তো আমি তাহলে বলে দেবো যে কোনটা আসলে কি বোঝায়। আচ্ছা, এখানে দেখেন খুবই কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আছে। ইফেক্টিভ কোলাবোরেশন বিল্ড ট্রাস্ট বিটুইন অল পার্টিস, ওপেন ডায়ালগ, মিনিংফুল কমিউনিকেশন, অপটিমাইজিং আন্ডারস্ট্যান্ডিং অফ এইমস এন্ড এক্সপেকটেশন। তারপর সবার ইনভলভমেন্ট এনশিওর করতে হবে এবং এনগেজমেন্ট। তারপরে ট্রান্সপারেন্সি, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট কমিউনিকেশনের মধ্যে। লেভারেজ কমিউনিকেশন এন্ড ইন্টারপার্সোনাল স্কিল, এটা আমরা বলতেছিলাম যে ম্যানেজমেন্ট স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল আসলে কি রোল প্লে করবে আপনার স্টেক হোল্ডারকে কোলাবরেট করার জন্য, এনগেজ করার জন্য। স্টেক হোল্ডার, আমরা এই কয়েকটা স্টেক হোল্ডার কিন্তু অলরেডি দেখলাম, তাই না? সেম জিনিস, সাপ্লায়ার, এন্ড ইউজার্স, কমিউনিটি, গভর্নমেন্ট, বিগ স্টেক হোল্ডার, এমপ্লয়িজ, functional managers, sponsors, customers, all are stakeholders. So stakeholder identify আমরা কিভাবে করি? Stakeholder identify করার পরে আমরা কোন ডকুমেন্টে লিখি? Stakeholder রেজিস্টারে, তাই না? সো স্টেকহোল্ডারকে যে আইডেন্টিফাই করব তখন আমরা আসলে কিছু টুল ইউজ করি। এই টুলগুলো হচ্ছে এগুলা। একটা হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট ইউজ করা, যারা অলরেডি এই ধরনের কাজ করছে তাদের কাছ থেকে সাজেশন নেওয়া, তাদের অ্যাডভাইস নেওয়া, সাবজেক্ট ম্যাটার হিসেবে তাদেরকে নেওয়া, কনসালটেন্ট হিসেবে নেওয়া। তাহলে আমরা স্টেকহোল্ডার আইডেন্টিফিকেশন এবং তাদের এক্সপেকটেশন আইডেন্টিফাই করতে আমাদের ইজি হবে। দেন আমরা কোশ্চেনিয়ার এবং সার্ভে করতে পারি স্টেকহোল্ডারদেরকে, স্টেকহোল্ডার আইডেন্টিফাই করার জন্য এবং তাদের স্ট্র্যাটেজি সেট করার জন্য, তাদেরকে বোঝার জন্য। ব্রেইনস্টর্মিং করতে পারি, মাথা ঘামাতে পারি আমরা যে কিভাবে স্টেকহোল্ডার ম্যানেজ করব, বিভিন্ন সিচুয়েশনে কিভাবে ম্যানেজ করব সেটা। তারপরে স্টেকহোল্ডার অ্যানালাইসিস করতে হবে আমাদের, প্রতিটা স্টেকহোল্ডার নিয়ে অ্যানালাইসিস করতে হবে। যেমন আমরা একটু আগে ডেভকে নিয়ে অ্যানালাইসিস করলাম, সিমিলারলি ডেভের যে অ্যাসিস্ট্যান্ট ছিল অ্যাকাউন্টেন্টস, তাদেরকে আমরা কিভাবে করব। দেন ডকুমেন্ট অ্যানালাইসিস, আমরা যখন স্টেকহোল্ডার আইডেন্টিফাই করতেছি অনেক ডকুমেন্ট কিন্তু আমাদেরকে হেল্প করবে, তাই না? এক্সিস্টিং ডকুমেন্ট যেমন প্রজেক্ট চার্টার, তারপর হচ্ছে বিভিন্ন সাপ্লায়ার ভেন্ডর কোথায় পাবো, কন্ট্রাক্ট ডকুমেন্ট থেকে পাবো। তো এই সমস্ত ডকুমেন্ট অ্যানালাইসিস করতে হবে যাতে আমরা স্টেকহোল্ডারকে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, আইডেন্টিফাই করার পরে স্টেকহোল্ডারদেরকে ক্যাটাগরাইজ করতে হবে, ঠিক আছে? সেই ক্যাটাগরাইজটা কি বলা হচ্ছে স্টেকহোল্ডার ম্যাপিং। ক্যাটাগরির কয়েকটা টেকনিক পিএমবকে বলা ছিল, এখানেও মেনশন আছে। একটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যাপ্রোচ। টু ডাইমেনশনাল অ্যাপ্রোচের মধ্যে আমরা এই যে গ্রিড দেখবো, টু ডাইমেনশনাল গ্রিড দেখবো, পাওয়ার ইন্টারেস্ট, পাওয়ার ইনফ্লুয়েন্স, ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, সবচেয়ে বেশি ইউজ হয় এটা, পাওয়ার ইন্টারেস্ট। কোন স্টেকহোল্ডারের পাওয়ার বেশি, ইন্টারেস্ট বেশি, এভাবে আমরা ক্যাটাগরি করি। আমি একটু পরে আসতেছি সেই স্লাইডে। আচ্ছা, এই কয়েকটা হচ্ছে আপনার কি টু ডাইমেনশনাল, আর স্টেকহোল্ডার কিউব হচ্ছে থ্রি ডাইমেনশনাল। তার মানে শুধু পাওয়ার ইন্টারেস্ট না, এর সাথে আপনি অ্যাটিটিউড বা আরো কিছু নিয়ে আসতে পারেন স্টেকহোল্ডারকে অ্যানালাইসিস করার জন্য। এটাকে বলা হয় থ্রি ডাইমেনশনাল, কিংবা শুধু থ্রি ডাইমেনশনাল না, আরো বেশি হতে পারে, হ্যাঁ, স্টেকহোল্ডারকে ঠিকমতো ক্যাটাগরাইজ করার জন্য। কিন্তু এই সব টেকনিকগুলোকে হচ্ছে স্টেকহোল্ডারকে ক্যাটাগরাইজ করার জন্য। লাস্টের ক্যাটাগরাইজেশন টেকনিক হচ্ছে ডিরেকশন অফ ইনফ্লুয়েন্স। এইটারও 4-5টা ক্যাটাগরি আছে, সেটা আমরা নেক্সট স্লাইডে দেখতেছি। সো এইভাবে স্টেকহোল্ডারকে আইডেন্টিফাই করার পরে আমাদের এক করতে হবে কি, স্টেকহোল্ডারকে ক্যাটাগরাইজ করতে হবে। কারণ এই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে প্রতিটা ইন্ডিভিজুয়াল স্টেকহোল্ডার নিয়ে সবসময় কাজ করা সম্ভব হবে না। অনেক সময় আমরা ক্যাটাগরি নিয়ে কাজ করব, যে লেবার গ্রুপ, হ্যাঁ, কিংবা পলিটিক্যাল গ্রুপ, তাদের সাথে আমরা কিভাবে কাজ করব।
তো ওইটা আমরা ফলো করব, কারণ দেখা যাবে হাজার হাজার বা শত শত স্টেক হোল্ডার, সবার সাথে আর ইন্ডিভিজুয়ালি কাজ করা যাবে না, আপনি ক্যাটাগরি ওয়াইজ কাজ করবেন। দ্যাটস ওয়াই দিস ক্যাটাগরাইজেশন আমরা করতেছি। সেক্ষেত্রে কোনো কোনো ক্যাটাগরির লিডারদের সাথেই কথা বলে তাদের রিপ্রেজেন্ট করে কথা বলতে হবে। হ্যাঁ, রাইট। আচ্ছা, তাহলে এখানে দেখেন স্টেক হোল্ডার, এই যে এখানে একটু আমি একটু ডিটেল নিয়ে আসছি, যেটা স্টুডেন্ট ম্যানুয়ালে আছে। আসলে পাওয়ার ইন্টারেস্ট গ্রিড বলতে আসলে কি বোঝাচ্ছে? পাওয়ার মানে হচ্ছে লেভেল অফ অথরিটি, আর ইন্টারেস্ট প্রজেক্টে তার ইন্টারেস্ট কিরকম আছে। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে দেয়ার লেভেলস অফ অথরিটি হচ্ছে পাওয়ার অ্যান্ড ইনভলভমেন্ট ইন দ্য প্রজেক্ট, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স। আর ইনফ্লুয়েন্স ইম্প্যাক্ট গ্রিডও আপনি করতে পারেন, যেটা এই যে এরকম নেক্সট স্লাইডে আছে, দেখেন এই যে এটা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে পাওয়ার ইন্টারেস্ট গ্রিড দিয়ে। হ্যাঁ, সো এই গ্রিডে আমরা কি দেখতেছি? এক্স অ্যাক্সিসে কি আছে, ওয়াই অ্যাক্সিসে পাওয়ার, আর এক্স অ্যাক্সিসে কি আছে? ইন্টারেস্ট। তো এখানে 4টা কোয়াড্রেন্ট তৈরি করা হয়েছে, যেখানে ইন্টারেস্ট লো, পাওয়ারও লো। সেরকম একজন স্টেক হোল্ডার কি এখানে এক্সাম্পল হিসেবে দিছে, এটা কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে আছে। ফ্রাঙ্ক হচ্ছে যার পাওয়ার লো কিন্তু ইন্টারেস্ট লো। আর এমই কে পাচ্ছি যার ইন্টারেস্ট ভেরি হাই কিন্তু পাওয়ার লো, সে হচ্ছে এই কোয়াড্রেন্টে পড়ছে। আর জেন কে আমরা পাচ্ছি, জেন যে আসলে পাওয়ার হাই এবং তার ইন্টারেস্টও পাওয়ার হাই এবং তার ইন্টারেস্টও হাই। আর আরেকজনকে পাচ্ছি জো, তার কি অবস্থা? জো হ্যাঁ, জো এর পাওয়ার হাই, ইন্টারেস্ট লো। এটা একটু মনে রাখতে হবে, মানে আপনাকে হয়তো এরকম ফিগার দিয়ে, এবার যেহেতু প্রশ্ন ডিফারেন্ট টাইপ হবে, এরকম ফিগার দিয়ে বলে দিতে পারে যে আসলে এই যে জো তার আসলে স্ট্যাটাসটা কি, এই গ্রিডে তার পজিশনটা কোথায়। তো অ্যান্সারটা এরকম থাকবে যে লো ইন্টারেস্ট, হাই পাওয়ার, হাই ইন্টারেস্ট। আপনি আসলে যদি বুঝে থাকেন তাহলে আপনি ইউ ক্যান ইজিলি আনসার উইদিন সেকেন্ডস আর কি। সো এবার কিন্তু ছবি দিয়েও প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু যে আমরা যে এনগেজমেন্ট স্ট্র্যাটেজি বলতেছি, সেই স্ট্র্যাটেজি কিন্তু এখানে লেখা আছে। যারা এই কোয়াড্রেন্টে পড়বে তাদেরকে আমরা মনিটর করবো, দিস ইজ আওয়ার স্ট্র্যাটেজি। হ্যাঁ, যা এমি ইন্টারেস্ট হাই তাকে আমরা কিপ ইনফর্ম রাখবো। এখন কিভাবে ইনফর্ম রাখবো, সেই অ্যাকশন, অ্যাক্টিভিটি, প্ল্যান, টাস্ক আপনার থাকবে হচ্ছে এনগেজমেন্ট প্ল্যানে, যে তাকে ইনভলভ করার বা তার সাথে কোলাবরেট করার টু স্ট্র্যাটেজি হচ্ছে কিপ ইনফর্ম। এখন তাকে কি আমরা উইকলি মেইল করব, তাকে সব মিটিং এ কল করব, হ্যাঁ, না কি করব, সেইটা সেই টাস্কগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই স্টেক হোল্ডারের সাথে, স্টেক হোল্ডারকে এনগেজ করার জন্য এবং তাকে সাথে কোলাবরেট করার জন্য। আর যে আসলে জেন এই কোঅর্ডিনেটর পড়ছে, দিস ইজ দ্য কি সবচেয়ে এখানে সিরিয়াস কে? জেন, তাই না? সো তাকে ম্যানেজ ক্লোজলি, ঠিক আছে? তাকে কখনোই ভোলা যাবে না। আপনারা হয়তো 100 স্টেক হোল্ডার নিয়ে কাজ করতেছেন, বাট দিস 3-4 গাইস, তারা আসলে আপনাকে ক্লোজলি ম্যানেজ করতে হবে। সমস্ত মুভমেন্ট, সমস্ত ইনফরমেশন, সমস্ত কমিউনিকেশন আপনাকে তার সাথেই করতে হবে প্রথমে। এবং যারা পাওয়ার হাই কিন্তু ইন্টারেস্ট কম, এট এনি টাইম তারা দেখে বুঝতে পারে, তাই থ্রু আউট দ্য প্রজেক্ট লাইফ সাইকেল তাদেরকে কিপ স্যাটিসফাইড করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই টাফ জব একজন প্রজেক্ট ম্যানেজারের জন্য। মানে আপনি টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজ করবেন নাকি যে পিপল ম্যানেজ করবেন, ভেরি টাফ। দেখা যাবে যে আপনি যদি টেকনিক্যাল খুব কনসেন্ট্রেট করেন, দেখবেন যে একটা ফসকে গেছে এবং এটার কারণে আপনি দেখেন বিপদে পড়ে গেছেন। আর এটা রেজাভাই তো স্ট্যাটিক না, এটা তো মনে হয় ডাইনামিক। স্টেক হোল্ডার পুরো ব্যাপারটাই ডাইনামিক। স্ট্যাটিকে হয়তো ফ্র্যাঙ্ক এই কোয়াড্রেন্টে ছিল, পরে আস্তে আস্তে ওর কোয়াড্রেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, হতে পারে। এই যে মানে তার মানে আপনাকে অলওয়েজ কন্টিনিউয়াসলি আপনাকে এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে আর কি। ওইটাই আমি বললাম যে প্রজেক্ট ম্যানেজারের জন্য কিন্তু খুব টাফ, তাই না? একটা হচ্ছে টেকনিক্যাল সাইড দেখা, আবার আপনার ম্যানেজমেন্ট সাইডটা দেখা, এই ব্যালেন্স করা। এমন হইতে পারে ফ্র্যাঙ্কের কথা গুরুত্ব দেই নাই, পরে ওই জায়গা হচ্ছে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। এরকম হয়, মানে প্রজেক্টে যখন ভিজিবিলিটি আসে আস্তে আস্তে, তখন এরকম হয়।
ঠিক আছে। রেজা ভাই, ওই প্রজেক্টাইজ অর্গানাইজেশন ভার্সেস ওই ফাংশনাল অর্গানাইজেশনের মধ্যে কি কোনো মানে কোনো তারতম্য আছে, নাকি এটা সব জায়গায় সেম ভাবে এটা অপারেট করে? হ্যাঁ, তারতম্য তো আপনি স্ট্র্যাটেজিতে হবে আর কি। আচ্ছা। স্ট্র্যাটেজিতে হবে। আপনি যখন ইয়াতে কাজ করবেন প্রজেক্টাইজে, তখন আসলে অলরেডি সবাই প্রজেক্ট ম্যানেজারকে একসেপ্ট করে যে হ্যাঁ সে প্রজেক্ট ম্যানেজার, বা সে হচ্ছে সিইও এর অফিসিয়াল লোক। কিন্তু আপনি যখন প্রজেক্ট ম্যানেজার একটা অন্য জায়গা থেকে হচ্ছেন, মানে ফাংশনাল একটা অর্গানাইজেশনে, তখন কিন্তু কেউ আপনি পাত্তাই দিবে না। হ্যাঁ, যেমন আমি লাস্ট একটা প্রজেক্টে কাজ করতে গিয়ে, মানে আমি ওই ডিপার্টমেন্টের হেডের সাথে মানে 4-5 মাস ট্রাই করে জাস্ট একটা মিটিং সেট করতে পারিনি, বিকজ আই এম নোবডি। আমি প্রজেক্ট ম্যানেজার, কিন্তু আসলে তার কাছে তো আমি আই এম নোবডি। সো আমি কিন্তু 4-5 মাস ঘুরেও তার সাথে মিটিং সেট করতে পারি নাই। মানে সে হচ্ছে একটা ডিপার্টমেন্টের চিফ। তার মানে আপনার ওখানে ইন্টারেস্ট হাই ছিল বাট পাওয়ার লো। আমার তো পাওয়ার লো। আমি লিডার, কিন্তু আমার পাওয়ার অনেক লো। আর উনি হচ্ছে হাই পাওয়ার, তার কোনো ইন্টারেস্ট নাই আর কি। সো উনি আমাকে মিটিংস দিচ্ছেন না, কিন্তু ওনার কাছে আর হবে না আমার প্রজেক্ট। জি। সো এই যে ডিফিকাল্টি। স্যার যেটা মনিটর লিখেছে স্যার, ওটা তো কোনো জায়গায় বোধহয় মিনিমাম 40 থাকে স্যার। মেন্ডেলস ফর এটা না, সেটা গ্রিড না? হ্যাঁ হ্যাঁ। যেটা মনিটর আছে কোথাও স্যার মিনিমাম ইফোর্ট বোধহয় লেখে। হ্যাঁ, অনেকে লেখে আর কি মিনিমাল এফোর্ট আর কি। এখানে আসলে বেশি ফোকাস হওয়ার দরকার নাই, কিন্তু আবার বলা যাবে না কে কখন শিফট করে কোন দিকে, ওটা চোখ কান খোলা রাখতে হবে আর কি। মানে ওই 3 ডাইমেনশনাল কিউব আসার সম্ভাবনা আছে নাকি স্যার আবার? হ্যাঁ, কিউব তো আপনার যে এখানে স্টেকহোল্ডার কিউব যেটা 3 ডাইমেনশনাল, সেখানে আপনি অ্যাটিটিউড বা আরো অনেক কিছু নিয়ে আসতে পারেন, শুধু জি কিউব স্যার, না। অ্যাটিটিউড আরো কি স্যার ওই পজিটিভ নেগেটিভ এরকম দুটো ফিগারই থাকবে, নাকি আরো ইন বিটুইন কিছু থাকে? না, দুইটা থাকে, পজিটিভ আর নেগেটিভ। স্যার তার মানে সার্বক্ষণিক চোখ কান খোলা রাখা, এবং যখন যেরকম তখন সেরকম তার ব্যবস্থা নেওয়া। হ্যাঁ ঝামেলার লোকটা খেয়াল রাখতে হবে, এটা হলো প্রথম কথা। অন্যগুলো রাখেন না রাখেন। হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে কাজ করতে গেলে এমনি বোঝা যায় যে কি আসলে কোন ইয়া হবে, তখনই আপনাকে ওইভাবে কিছু আইডিয়া প্রথম চোটেই পাওয়া যায়, মানে শুরুতেই পাওয়া যায়, তারপরে সবারকেই লিস্টে রাখতে হয় আর কি। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, যদি ডিরেকশন অফ ইনফ্লুয়েন্স দিয়ে আমরা ক্যাটাগরাইজ করি, তাহলে আসলে যে কয়েকটা ক্যাটাগরির কথা বলা হচ্ছে, আপওয়ার্ড মানে আপনার সিনিয়র ম্যানেজমেন্ট, আপনার থেকে সিনিয়র যারা; ডাউনওয়ার্ডস আপনার টিম এবং আপনার নিচে যারা আছে; আউটওয়ার্ডস এক্সটার্নাল, হ্যাঁ, গভর্নমেন্ট বডি, রেগুলেটরি বডি বা অন্য থার্ড পার্টি; সাইডওয়ার্ডস কে আপনার পিআর প্রজেক্ট ম্যানেজার্স। একই অর্গানাইজেশনে কাজ করতেছেন, আপনি প্রজেক্ট ম্যানেজার, আরো কয়েকটা প্রজেক্ট চলতেছে, তারাও প্রজেক্ট ম্যানেজার, তাদের সাথে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে। আর আরেকটা মডেলের কথা আমরা অন্য জায়গায় পড়বো, সেটার নাম হচ্ছে, এখানে প্রিয়াম্বকে আলোচনা আছে, সেটার নাম হচ্ছে সেলিয়েন্স মডেল। অনেকের হয়তো মনে আছে সেলিয়েন্স মডেল। সেলিয়েন্স শব্দটা হচ্ছে প্রাধান্য পাওয়া, মানে স্টেকহোল্ডারকে আইডেন্টিফাই করতেছেন, করার পরে আসলে কোন স্টেকহোল্ডারগুলো সবচেয়ে প্রাধান্য দেওয়া উচিত, সেই স্টেকহোল্ডারগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এবং সেটা এখানে যেহেতু উল্লেখ নাই, পরে আমরা পড়বো আরেকটা জায়গায়। সেটা হচ্ছে যে আমরা 3টা ভেন ডায়াগ্রামের মতো করি আর কি, তাই না? মনে আছে? একটা থাকে লেজিটিমেসি, একটা থাকে পাওয়ার, একটা বোধহয় ইন্টারেস্ট বা কিছু আর্জেন্সি। এই 3টা ডোমেনে তাদেরকে অ্যানালাইসিস করা হয়। তো সেটা নিয়ে অন্য জায়গায় আমরা পড়বো, সেটাও কিন্তু এখানে ইউজ করা যেতে পারে। পিএমবকে এখানে আলোচনা আছে সেলিয়েন্স মডেল নিয়ে। ডাইরেকশন অফ ইনফ্লুয়েন্সে না, এটা আরো আলাদা। সেলিয়েন্স মডেল হচ্ছে আলাদা। যে আমরা গ্রিড বললাম, কিউব বললাম, ডিরেকশন অফ ইনফ্লুয়েন্স, এর সাথে আরেকটা মডেল ইউজ হয় সেলিয়েন্স মডেল। সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, জাস্ট আমি এটা বলে রাখলাম, কারণ ওটা ওই চ্যাপ্টারে আলোচনা করবো। কিন্তু পিএমবকে এই চ্যাপ্টারে আছে, স্টেকহোল্ডার চ্যাপ্টারে ওটার আলোচনা আছে। আচ্ছা, স্টেকহোল্ডার রেজিস্টার আমরা অলরেডি আলোচনা করছি। হ্যাঁ, এই ক্যাটাগরিটা আমরা এখানে ইন্টারনাল এক্সটার্নাল বলতেছি, কিন্তু আপনি যদি ওই অন্য ধরনের ক্যাটাগরি ইউজ করেন, পাওয়ার, ইন্টারেস্ট, গ্রিডের, সেগুলো ইউজ করতে পারেন, কিংবা যে ডাউনওয়ার্ড, আপওয়ার্ড, এটাও ইউজ করা যেতে পারে। এটা কিন্তু এক্সারসাইজ একটা আছে, যেটা আমি দেখালাম না, সেটা করতে হবে। হ্যাঁ, আমি আবার মনে করাই দেবো। ওখানে কিন্তু এই ফর্মটাই ফিল আপ করতে হবে ওই সিচুয়েশনের উপরে। ওখানে এই যে দেখেন লিন্ডা, মাইকেলস, সবগুলোর নাম কিন্তু এখানে আছে। আচ্ছা, এরপরে আপনি কিভাবে কোলাবরেট করবেন সেটার একটা গাইডলাইন এখানে দেওয়া আছে। স্টেকহোল্ডার্স কোলাবরেট ডেইলি ইন এ প্রজেক্ট।
হ্যাঁ, যে মানে স্টেক হোল্ডারের ওই যে ক্যাটাগরাইজ করলেন তার উপর ডিপেন্ড করে কার সাথে ডেইলি করতে হবে, কার সাথে মাঝে মাঝে করলেও হবে, সেটাকে আপনি ঠিক করতে হবে। ফ্রিকোয়েন্সি অফ এনগেজমেন্ট ইজ বেসড অন আর মিউচুয়াল একটু নিডস এন্ড আগের এক্সপেকটেশন। স্লাইডটা কি স্যার একটু ব্যাখ্যা করে দিবেন স্যার? আগের ওই যে স্টেক হোল্ডার রেজিস্টারে অনেকগুলো ম্যাটার বোধহয় আছে স্যার, সেটা একটু বলবেন স্যার? মানে রিকোয়ারমেন্টস আর এক্সপেকটেশন হ্যাঁ এই দুটোতে কি পার্থক্য করতে চায় তারা? মানে রিকোয়ারমেন্টস কি মানে স্টেক হোল্ডার রিকোয়ারমেন্টস, হ্যাঁ, কিন্তু স্টেক নাকি হোল্ডার তার কাছে অন্যদের রিকোয়ারমেন্টস? এটা স্যার কি আসলে? না, এটা হচ্ছে স্টেক হোল্ডারের রিকোয়ারমেন্ট। ও স্টেক হোল্ডারের রিকোয়ারমেন্টস। হ্যাঁ হ্যাঁ, এবং এটা আপনি দেখতেছেন না যে প্রজেক্ট ম্যানেজার আইডেন্টিফাই করতেছেন যে লিন্ডা মাইকেলের তাকে কোলাবরেট করার জন্য বা তাকে এনগেজ করার জন্য বা তাকে হ্যাপি করার জন্য আমার কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। ও তাকে হ্যাপি করার জন্য অ্যাজ প্রজেক্ট ম্যানেজারে কি কি করণীয় সেটা হচ্ছে তার মেজর রিকোয়ারমেন্টস। হ্যাঁ হ্যাঁ, সেটা তার মেজর রিকোয়ারমেন্ট। আর এক্সপেকটেশন হচ্ছে ওই স্টেক হোল্ডারের কি চাহিদা, নিজে কি চায় সে। হ্যাঁ, নিজে কি চায়, এক্সপেকটেশন কি, এটা একটা জাস্ট ওভারঅল কি চায় আর কি। যেমন এখানে বলতেছে লন গর্ডন, মনে আছে লন গর্ডন হচ্ছে ওই মানে স্যার ওই মর্টগেজই দেয় আর কি, ব্যাংকের হ্যাঁ খাতায় কোথায়। হ্যাঁ, তো সে হচ্ছে তার এক্সপেকটেশন হচ্ছে তার অর্গানাইজেশনের গ্রোথ, বা প্রজেক্ট যেটা হচ্ছে সেটা যাতে সাকসেসফুল হয়, তাহলে তারও গ্রোথ হবে। ইনফ্লুয়েন্স দিয়ে তো সাধারণত বুঝেছে স্যার, এটা বোধহয় মানে এঙ্গেজমেন্ট, যতটুকু আমি স্যার আন্দাজ করতে পারলাম। হ্যাঁ, ইনফ্লুয়েন্স মানে এনভায়রনমেন্ট বলতেছে। তো হ্যাঁ, এখানে তো ইনভলভমেন্ট, এঙ্গেজমেন্ট বা যেহেতু, ইনভলভমেন্ট তো তার তো ইনফ্লুয়েন্স বুঝতে বা পারলাম। এটাও কি ইনভলভমেন্ট স্যার মেজর মাইনর মানে এই দুটোতেই নাকি আরো কিছু ক্যাটাগরাইজড আছে স্যার? হ্যাঁ, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছে, আপনি অন্যভাবে লিখতে পারেন। হ্যাঁ, মেজর মাইনর এখানে দিচ্ছে খুব সিম্পলিসিটির জন্য, অন্যভাবে করতে পারেন। মানে এটাও একটা কন্টিনিউম হিসেবে আমরা বসাতে পারি যে ইনফ্লুয়েন্স এই লেভেলে ভাগ করা যেতে পারে, এরকম তো স্যার না? হ্যাঁ হ্যাঁ, মেজর মাইনর লো এরকম করতে পারেন স্যার মানে ওভারঅল তারপরেও স্যার বলবো যে এটা একটা সাবজেক্টিভ অ্যানালিসিস আসলে। হ্যাঁ এর ধারণা কিন্তু ফাইনালি সাপোর্টিভ কিনা অন্য জিনিস দিয়ে একটু বেশি হতে পারে, একটা কম হতে পারে, হ্যাঁ হ্যাঁ বাট উই হ্যাভ টু ডু ইট অ্যাজ সাবজেক্টিভ অ্যানালিসিস। হ্যাঁ, সাবজেক্টিভ অ্যানালিসিস। স্যার থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে এরিয়া অফ ইন্টারেস্ট, কোন এরিয়ায় তার ইন্টারেস্ট আছে, ঠিক আছে, এইটা। আর ইন্টারনাল আর এক্সটার্নাল। ওকে, এটা আমার মনে হয় এক্সারসাইজটা করলে আমাদের একটু আরো ক্লিয়ার হবে আর কি, এবং সে সাপোর্টার নাকি না সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। আচ্ছা, আমরা কোলাবোরেশন অ্যাক্টিভিটি নিয়ে বলতেছিলাম। ফ্রিকোয়েন্সি অফ এনগেজমেন্ট ইজ বেসড অন মিউচুয়াল নিডস এন্ড এক্সপেকটেশন। হ্যাঁ, মিউচুয়াল নিডস, প্রজেক্টেড নিড এবং তার নিড, সেটা মিউচুয়ালি যাতে আমরা সেটার উপর ডিপেন্ড করে আমাদের এনগেজমেন্টের ফ্রিকোয়েন্সি আমরা নির্ধারণ করব। আচ্ছা, এখন দেখেন অ্যাজাইলে আমরা কি করি। অ্যাজাইলে কিন্তু একটা কাজ আমরা করি, মনে আছে, ডেইলি স্ট্যান্ড আপ 15 মিনিটের। এটা কিন্তু একটা বিরাট কোলাবোরেশন টুল টেকনিক। প্রতিদিন আমরা সবাই সার্কেল হয়ে বলতেছি। আচ্ছা, এখানে একটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। এই যে এখানে আমরা যখন মিটিং করি ডেইলি স্ট্যান্ড আপ, মনে আছে এখানে কারা কারা থাকে ডেইলি স্ট্যান্ড আপে? डेवलपर टीम কোনা তাই না? সবাই থাকে স্যার। টিম থাকবে, যেটাকে স্ক্রামে বলে ডেভেলপমেন্ট টিম, আমরা জাস্ট টিম বললাম। আর থাকে হচ্ছে স্ক্রাম মাস্টার। স্যার এখন সবাই যে তিনটে এজেন্ডার উপর বলে, তাই না, যে গতকাল কি কাজ ছিল, আজকে কি কাজ আছে, এবং আমাদের কোনো ইম্পেডিমেন্ট বা অবস্টাকল আছে কিনা। এই যে টিম বলতেছে, এইটা কি, এই যে কথাগুলো বলতেছে কাকে সম্বোধন করে বলতেছে? এটা তো স্কাম মাস্টারকে বলবে স্যার। সবাইকে সবাইকে ইনফর্ম করতেছে, অবস্ট্রাকশনটা জানতেছে স্কাম মাস্টার, তিনি সলভ করবেন। আর প্রোগ্রামটা কি ছিল সেটা তো সবাই জানে অলরেডি, আর নেক্সট প্রোগ্রামটা তো সবার জন্য, তো সবাই সবাইকে বলতেছে। অর্থাৎ আমরা যে টিবিএম করি, যেটা টুলস বক্স মিটিং, যেটা ইন দ্য ফিল্ড, এটা তো সেম, মানে অল দা প্রজেক্টের সমস্ত টিম মেম্বার ওই টুল বক্স মিটিং এ থাকে। ভাই প্রজেক্ট ওনার, প্রোডাক্ট ওনার তো ইসে নাও থাকতে পারে। হ্যাঁ, নাও থাকতে পারে। ডেইলি স্ট্যান্ড আপে। হ্যাঁ, নাও থাকতে পারে, থাকলে বেটার আর কি। আচ্ছা
আচ্ছা এখন দেখেন এখানে আসলে এটা একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ডেভেলপমেন্ট টিম তো এরকম না যে কাউকে কোনো স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে, না প্রোডাক্ট ওনারকে না স্কাম মাস্টারকে। রেদার এটা আসলে ডেভেলপমেন্ট টিম নিজেদেরকেই বলতেছে কোলাবোরেটলি। হ্যাঁ, আমি আমার স্ট্যাটাস বলতেছি সবাইকে সামনে রেখে, মানে স্কাম মাস্টারকে রিপোর্ট দিচ্ছি, স্ট্যাটাস জানাচ্ছি বা প্রোডাক্ট ওনারকে, এটা কিন্তু না। আমরা কোলাবোরেটলি যাতে সব কোনো অবস্টাকেল না থাকে আমাদের, আমরা যাতে প্রোগ্রেসটা স্মুথ হয়, এই জন্য কোলাবোরেটলি আমরা একে অপরকে বলতেছি আর কি। ঠিক আছে? সেখানে কোনো গ্যাপ থাকলে, মানে এই কাজের মধ্যে কোথাও গ্যাপ থাকলে, প্রোগ্রাম দেওয়া, প্রোগ্রাম নেওয়া, প্রোগ্রাম কমপ্লিশনে, এর মাঝেও কোনো কোনো জায়গায় গ্যাপ থাকতে পারে কোনো কম্পোনেন্ট, সেটা বেরিয়ে আসে এই টিবিএম থেকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে যদি আপনার এখানে মিটিং এ 15 মিনিট মিটিং তো খুবই শর্ট মিটিং আসলে, এর মধ্যে যদি কোনো প্রবলেম সলভ না হয় বা আরো ডিসকাশন দরকার, তাহলে সেটা আমরা সেপারেট যে কেভস এন্ড কমনস নামে একটা বলছিলাম স্পেস, টিম স্পেস, সে আমরা তখন কেভসে বা কমনসে কোনো একটা জায়গায় চলে যাব, যেখানে গিয়ে আমরা পার্টিকুলার সেই লোকজনের সাথে কথা বলবো আর কি। আচ্ছা, তারপরে কোলাবোরেশনের মধ্যে আরেকটা ফেস টু ফেস কমিউনিকেশন, এটা কিন্তু অ্যাজাইলের অ্যাপ্রোচ। ফেস টু ফেস কমিউনিকেশন সবচেয়ে এফেক্টিভ। সো সেটা এখন ভার্চুয়ালিও সম্ভব, যেমন আমরা এখন আমরা যেটা করতেছি দ্যাট ইজ ভার্চুয়াল অলসো, বাট ফেস টু ফেস। হ্যাঁ, আর কোলিকিটিং হলে তো সবচেয়ে ভালো। আর শিডিউল সেশন হতে পারে, মাইলস্টোন রিভিউ হতে পারে, ব্যাকলগ গ্রুমিং সেশন। এই যে অ্যাজাইলের টার্মগুলো কিন্তু দেখেন সব জায়গায় ইনক্লুড করা হয়েছে। ব্যাকলগ গ্রুমিং সেশন কি? ওই যে আমরা বলছিলাম যে একটা ইটারেশনের জেনারেলি 10% টাইম আমরা ব্যাকলগ গ্রুমিং এ ইউজ করি। ঠিক আছে? ব্যাকলগ গ্রুমিং মানে কি? প্রোডাক্ট ব্যাকলগ থেকে ওই যে আমরা ইটারেশন ব্যাকলগে নিছি, সেই ব্যাকলগ গুলোকে ইউজার স্টোরি বানানো, টাস্ক বানানো, হ্যাঁ, আবার প্রোডাক্ট ব্যাকলগে গ্রুমিং করা, যাতে নেক্সট ইটারেশনে আমরা খুব দ্রুত কাজে ইনভলভ হতে পারি। ডিটারমাইনিং এক্ষেত্রে এন্ড যে নীল রঙের যে শব্দগুলো, সেটা কি মানে কিছু মডিফাই করে শব্দ চেঞ্জ করা হয়েছে? না না না, এটা আমি নিজে নীল করছি, মানে অ্যাজাইলের ইয়াগুলোকে দেখানোর জন্য আর কি। আজাইলের বিষয়গুলো স্যার মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে একটু, কারণ এগুলো আগে ছিল না তো, এখন সব জায়গায় দেখবেন যে এই জিনিসগুলো আছে, আমি ওইটাকে একটু আলাদা করছি। আচ্ছা, determining and optimizing collaboration activities is an ongoing team effort spearheaded by the project manager. ঠিক আছে? লাস্ট কথাটা খুব ইম্পর্টেন্ট আছে, মানে কন্টিনিউয়াসলি ইউ হ্যাভ টু ইভলভ। আচ্ছা, এখানে যে কোলাবোরেশনের চিহ্নটা আছে, হ্যাঁ, আচ্ছা, গাইডলাইন্স ফর ফ্যাসিলিটিং এ মিটিং, এটা কিন্তু আগে ছিল। হ্যাঁ, আগে এইচআর চ্যাপ্টার, কমিউনিকেশন চ্যাপ্টারে কিন্তু ছিল। এখানে কিন্তু অনেকগুলো গাইডলাইন দেওয়া আছে যে আপনি কিভাবে একটা ভালো মিটিং করবেন। তো দেখেন, এটা আমরা সবাই জানি, এই গুড প্র্যাকটিস গুলো আমরা প্র্যাকটিস করি অলরেডি। সো একটা হচ্ছে যে আপনার মিটিং যাতে অবশ্যই কি হয়, তাদেরকে ইনভলভ করবো যাদেরকে মিটিং এ দরকার, এবং যাকে দরকার সে যাতে অবশ্যই থাকে। যে স্টেক হোল্ডার সবচেয়ে ইম্পর্টেন্ট তাকেই দেখা গেলো সবাই মিটিং এ আছে, সে নাই, তাহলে কিন্তু হবে না। তো এইটাকে এনশিওর করা, ঠিক আছে? তারপর হচ্ছে মিটিংটা একদম মানে যে টাইমে শুরু হওয়ার কথা সেই টাইমে যদি মিটিং শুরু হয়, তাহলে আসলে সেন্স অফ আর্জেন্সি সবাই বুঝতে পারবে। ঠিক আছে? দেন এজেন্ডা আগেই পাবলিশ করতে হবে, এবং সেই এজেন্ডা অনুযায়ী আমরা কথা বলবো। তারপরে হচ্ছে অ্যালো আদার্স টু স্পিক অ্যান্ড শেয়ার অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট, সবাই যাতে কথা বলতে পারে। রেকর্ড দ্য মিটিং, যেটা আমরা মিটিং মিনিটসের থ্রুতে করি। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে উইথ পারমিশন। হ্যাঁ, যদি অনেক সময় কিন্তু আজকাল আমরা মিটিং এ রেকর্ডও করি, তাই না? ভয়েস রেকর্ড করি। যেমন আমার লাস্ট একটা প্রজেক্টে কাজ করতে গিয়ে মানে আমাকে কয়েকবারই ভয়েস রেকর্ড করতে হয়েছে। সো প্রতিবার আসলে আই হ্যাভ টু টেক পারমিশন ফ্রম দ্য পিপল হু আর অ্যাটেন্ডেড ইন দ্য মিটিং। সো যদি আপনি পারমিশন ছাড়া করেন তাহলে ঠিক হবে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, কিপ দ্য মিটিং ডিসকাশন অন টপিক, অফ টপিক যাতে ডিসকাশন না হয়, খুব ইম্পর্টেন্ট। আর রিক্যাপ করা, হ্যাঁ, মিটিং এর শেষে বা মাঝে মাঝে রিক্যাপ করা, যে আমরা এখন পর্যন্ত কি আলোচনা করলাম। সবাইকে থ্যাংক ইউ দেওয়া, অ্যাটেন্ডেড করছে যে সবাইকে থ্যাংক ইউ দেওয়া। এবং দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট, মিটিংটা শেষ করা শিডিউল টাইমের আগেই অথবা শিডিউল টাইমের মধ্যে, দ্যাট ইজ বেস্ট। তারপরে হচ্ছে মিটিং মিনিটস সবার সাথে শেয়ার করা উইথ দ্য অ্যাকশন প্ল্যান, যে কে কি কাজ করবে। ওকে,
আচ্ছা, স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্ল্যানে কি থাকে, স্ট্র্যাটেজি থাকে এবং কি কি অ্যাকশন প্ল্যান নেবেন প্রতিটা স্টেকহোল্ডার ক্যাটাগরির এগেনস্টে হতে পারে। ছোট প্রজেক্ট হলে বা স্টেকহোল্ডার যদি কম হয় তাহলে আপনি আসলে প্রতিটা স্টেকহোল্ডার এগেনস্টও করতে পারেন, কিংবা যারা আসলে মোস্ট ক্লোজলি ম্যানেজ করতে হবে তাদেরকে হয়তো আপনি ইয়া করলেন আর কি। তাদের জন্য স্ট্র্যাটেজি সেট করলেন এবং এনগেজমেন্ট প্ল্যান তৈরি করলেন। এটা পুরোটাই আসলে ইন্টারপার্সোনাল এবং ম্যানেজমেন্ট স্কিল, সফট স্কিল। তবে একটা গাইডলাইন দেওয়া আছে যে আপনি কি কি করবেন। ওই যে আগে আমরা দেখছি একই জিনিস ওই জায়গায় পড়ছিলাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান দেখতে হবে, স্টেকহোল্ডার রেজিস্টার দেখতে হবে, অর্গানাইজেশনের কালচার, তারপরে টিমের কালচার দেখতে হবে, আগে লেসন লার্ন চেক করতে হবে, এক্সপার্ট জাজমেন্ট নিতে হবে, যারা আসলে সিনিয়র, যারা অলরেডি এখানে কাজ করছে তাদের কাছে সাজেশন নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা বোধহয় আর একটা অ্যাক্টিভিটি আছে, দেখি অ্যাক্টিভিটিটা কি, কিসের অ্যাক্টিভিটি আমরা একটু দেখি, দেখে আমরা ব্রেকে যাব, দেখি অ্যাক্টিভিটিটা কি। Collaborating with stakeholders 4.6 4-6 না? এটা কি আগেরটাই নাকি? ঠিক আছে, এখানে কি আছে, কোলাবোরেটিং উইথ স্টেকহোল্ডার্স। আচ্ছা, এখানে দেখেন 4 নম্বর প্রশ্ন, আমি সিনারিওটা দেখতেছি না, সিনারিও না দেখেই আলোচনা করতেছি। When are lessons learned sessions conducted? No lessons conducted. When are lessons learned sessions conducted? একটা হচ্ছে at the end of a project, end of a phase, throughout the project in both predictive and iterative process, throughout the project in only iterative life cycles. Throughout the project in both predictive, iterative and 3 নম্বরটা হবে না? 3 নম্বরটা। আচ্ছা, সিনারিওটা কি, এখন সিনারিওটা একটু দেখি। ওই যে আগের প্রজেক্টের সিনারিও কিন্তু ওই যে 234 ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট, দেখেন, you work for a small development company that builds homes for low income families. The home build program's purpose is to build a 2 or 3 bedroom home for each qualifying family. Under the sponsorship of Linda Michaels, your company is getting ready to build a new home for the Andrews family. The family has qualified for the home build program and is the next family on the home list. You have been assigned to manage this project. Each new build project is named by the address and the next available lot is located at 234 West Adams Street. আচ্ছা, এখন প্রথম প্রশ্নের অ্যান্সারটা কি হবে? Stakeholders are worried about the current state of the project. How should you handle their concerns? কোনটা অ্যান্সার হবে? Conduct a face-to-face meeting. Number three, Face to face হয়, conduct a face-to-face meeting. হ্যাঁ, রাইট, with a clear agenda. ওকে, ফাইন। আচ্ছা, এরপর 2 নম্বরটা আসি। Two stakeholders are out of town on a business trip and are available sporadically. Sporadically মানে কি? মাঝে মাঝে আর কি। মাঝে মাঝে পাওয়া যায়। আচ্ছা, a third person has an extremely busy schedule and can't squeeze another lengthy meeting into his day. You believe it's important to have regular face-to-face interaction with each stakeholder. How can you accommodate their needs? Use video conferencing. এটা একটা, দুইটা হবে তাই না? এটা একটা। Number 4, hold a brief summarization meeting.
দেখেন এটা কিন্তু খেয়াল করতে হবে এবারে যে কিন্তু অ্যান্সার কয়টা দিতে হবে এটা কিন্তু বলা থাকবে, তাহলে এটা একটা, তাই না? আর Number আরেকটা কি? one. চার স্যার। চারে Number one and হোল্ড number four. সামারাইজেশন মিটিং, কিন্তু তাকে কি পাবো আমরা? ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস এটা তো কমপ্লিমেন্ট করে আপনার ফেস টু ফেস। ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস এটা তো আসলে কি যে বোঝাচ্ছে, কারণ এটাতে আপনি যদি মানে হোয়াটসঅ্যাপ বা স্কাইপ ইউজ করেন বা টিম ইউজ করেন, এটাও তো আসলে ইয়া টাইপ। সেটা তো ভিডিও কনফারেন্সে চলে গেল। হ্যাঁ, কিন্তু এটাও তো এক ধরনের ইয়া আসলে ভিডিও কনফারেন্স। আপনার ওয়ান ওয়ে কমিউনিকেশন, ফেস টু মেসেজিং তো স্যার একদিক থেকে হবে, এটা একটু টোটাল সিনারিও যদি তাকে বুঝতে দিতে হয় তাহলে ব্রিফ সামারাইজেশন মিটিং এ যেতে হবে। আচ্ছা, হোল সামারাইজিং ব্রিফ না? আপনি দেখি জি। যে এটা কত পৃষ্ঠায়? 234। আমি একটু দেখি যে কি আছে। আমার তো মনে হয় 4 নম্বর হবে, তাই না? জি, এ 1 নম্বর আর 4 নম্বর। আচ্ছা, দেখি আমি একটু চেক করে নেই যে কে কি आंसर দিছে। 234 পেজ নম্বর। একার চারের উত্তর স্যার 1 and 4 স্যার অ্যান্সার বইতে দেখা যাচ্ছে স্যার। জি স্যার, পেজ নাম্বার 353। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমাদের आंसर তাহলে ঠিক আছে, 1 and 4। 4 স্যার, হ্যাঁ। ওকে, তাহলে ঠিক আছে। আমরা কিন্তু আর এটা হচ্ছে সি, 1 নম্বরে হচ্ছে সি এবং লাস্টের যেটা সেটা হচ্ছে সি। জি। ঠিক আছে, সো আমরা মোটামুটি সবাই পারছি। আর বাকি এটা হচ্ছে ডেসক্রিপটিভ, এটা জাস্ট আমরা নিজেরা একটু দেখে নেব আর কি। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে আমরা একটু ব্যাক জাস্ট 5 মিনিটের ব্রেকে যাচ্ছি, তারপর এসে জয়েন করতেছি এবং আমরা শুরু করব হচ্ছে প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপ। আচ্ছা, আমরা যে প্রশ্নটা সলভ করতেছিলাম এখানে একটা প্রশ্ন ছিল, কিন্তু আমরা আলোচনা করলাম না যে এখানে একটা প্রশ্ন ছিল 3 নম্বরটা। হ্যাঁ, 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছেন? 3 নম্বর প্রশ্নটা দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফাইন। 3 নম্বর প্রশ্নটা দেখেন কি বলছে যে মানে আপনার মিটিং চলতেছে, আমি এই সময় মিটিং এর মধ্যে মানে আপনি একটা সেনসিটিভ বিষয় আলোচনা করতেছেন যে একটা মানে এক্সটার্নাল স্টেকহোল্ডারকে রিমুভ করে একটা ইন্টারনাল স্টেকহোল্ডার নেওয়া দরকার, টিম মেম্বার নেওয়া দরকার। ওখানে একজন মিটিং এর মধ্যে কলম ঠোকাচ্ছে আর কি টেবিলের মধ্যে, এইভাবে। সো এটা দিয়ে আসলে কি মিন করতেছে? হ্যাঁ, মিটিং এ মানে আপনার মিটিং এ খুব একটা সে মনোযোগও না, অ্যাটেন্টিভ না, নিচের দিকে বিরোধিতা তাকিয়ে আছে করতে যাচ্ছে এবং টেবিলে একটু ট্যাপ করে আওয়াজ করতেছে। তাহলে এখানে আসলে কি দেখেন, এখানে একটা বিষয় হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, তাই না? আপনার শুধু কথা বলে বিয়ে না, বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু বুঝতে হবে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। তার মানে তার বডি ল্যাঙ্গুয়েজ যেটা ইন্ডিকেট করতেছে যে মানে হি অর শি ইজ ফিলিং আনকমফোর্টেবল, যে ইনফরমেশনটা আমি শেয়ার করতেছি উইথ অডিয়েন্স, উইথ দ্য স্টেক হোল্ডার্স, সেটাতে সে আসলে এগ্রি করছে না বা আনকমফোর্টেবল ফিল করছে। তার মানে তার সাথে পরে আসলে ইন্ডিভিজুয়ালি আপনাকে কথা বলতে হবে আসলে কেন সে এরকম ফিল করছে, বা আসলে কোনো কিছু করার আছে কিনা যেটা আপনার ঠিক করা উচিত আপনার নিজের কিংবা ওই যে এরকম করতেছে তার সাথে। আচ্ছা, আমরা এবার আসবো হচ্ছে স্টার্টিং দ্য প্রজেক্ট, এবং এখন আমরা সিকোয়েন্সিয়ালি যাব স্টার্টিং দ্য প্রজেক্ট। এটা ফুল লেসনটা, এটা হচ্ছে লেসন 2। এই লেসন 2 কিন্তু কারো কি মনে আছে যে এই লেসন 2 একটা পার্ট কিন্তু আমরা অলরেডি পড়ছি, একটা টপিক। এখানে টোটাল 9টা টপিক আছে, ঠিক আছে? টোটাল 9টা টপিক আছে, একটা টপিক অলরেডি আমরা পড়ে ফেলছি। প্রথম টপিকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রজেক্ট মেথোডোলজি, মেথডস এন্ড প্র্যাকটিসেস, ঠিক আছে? এখন আমরা পড়বো হচ্ছে প্ল্যান এন্ড স্কোপ ম্যানেজমেন্ট। ডিটারমাইন প্রথম যেটা টপিক ছিল সেটা দেখেন কোনটা টপিক আসলে, ওই যে আমরা পড়ছিলাম ইটারেটিভ, ইনক্রিমেন্টাল, এই যে অ্যাজাইল, প্রেডিক্টিভ, হাইব্রিড, মনে আছে? তারপরে যে কখন আমরা ইটারেটিভ ইনক্রিমেন্টাল ইউজ করব, এক্সাম্পল ছিল। আমরা কিন্তু সেকেন্ড ক্লাসে বোধহয় আলোচনা করছিলাম এটা। আমি
প্রোগ্রেসিভলি এলাবোরেশন করে, স্পেশালি অ্যাজাইল প্রজেক্ট তো প্রোগ্রেসিভলি এলাবোরেট হয়। এরকম একটা খুবই সুন্দর এক্সাম্পল দিচ্ছে এখানে। আমরা যখন একটা বই লিখি তখন কি হয়, প্রথমে একটা পাতা লেখা হয়, তাই না? একটা পাতার কিছু অংশ লেখা হয়, তারপর একটা পাতা লেখা হয়, তারপর দুইটা পাতা লেখা হয়, মানে প্রোগ্রেসিভলি এলাবোরেট হচ্ছে, ফাইনালি গিয়ে বইটা তৈরি হয়। ঠিক আছে? সো প্রজেক্টটা কিন্তু এরকম সময়ের সাথে সাথে প্রোগ্রেসিভলি এলাবোরেট হয়, আরো ডিটেইল হয়। এবং এই যে টাইপস অফ লাইফ সাইকেলে আমরা পড়ছি যে অ্যাডাপটিভের মধ্যে তিনটা ছিল, ইটারেটিভ, ইনক্রিমেন্টাল, অ্যাজাইল, এবং কোনটার কি ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়ছিলাম এবং আমি কিছু ফিগার দেখাইছিলাম। তো এই পুরো চ্যাপ্টারটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। এবং আমরা কিন্তু একটা এক্সারসাইজে করছিলাম, প্রশ্ন ছিল যে এটা কি ইটারেটিভ নাকি ইনক্রিমেন্টাল নাকি হাইব্রিড নাকি, এটার এক্সারসাইজ আমরা কিন্তু করছিলাম অ্যাক্টিভিটি, এই চ্যাপ্টারটা ডিটারমাইনিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রজেক্ট মেথোডোলজি। আর গত ক্লাসের আমরা একটা ভিডিও দেখছিলাম যে আসলে কোথায় কোন স্টেজে আমরা অ্যাজাইল ইউজ করব, আবার কোথায় আমরা প্রেডিক্টিভ ইউজ করব। এবং আমরা সেই জায়গায় আলোচনা করতেছিলাম যেখানে আসলে টেস্ট করা বা যদি ওয়েস্টেজ হয়ে যায় সেটা খুব কম খরচ হয়, তাহলে আসলে আমরা অ্যাজাইল ইউজ করতে পারি। এবং নলেজ প্রজেক্টে এবং যেটা ইনট্যানজিবল সেই ধরনের প্রজেক্টে আমরা বেশি অ্যাজাইল ইউজ করি। এবং অ্যাজাইলের জন্মই আসলে সফটওয়্যার থেকে, যেখানে আসলে আমরা ইচ্ছা করলে কোড ডিলিট করলেও কোনো অসুবিধা নেই, উই ক্যান অ্যাগেন রাইট, অথবা কোনো জায়গায় থাকে যেখান থেকে আমরা আবার কপি করে নিয়ে আসতে পারি। সবাই শুনতে পাচ্ছেন তো, না? আচ্ছা, সো আমরা এখন খুবই সিকোয়েন্সিয়ালি যাব, এবং আমরা যারা আসলে ওয়েট করতেছিলাম যে আসলে পিএমবকের 49টা প্রসেস ছিল, সেই 49টা প্রসেস কোথায়? এই যে আমরা এখন যে দুইটা চ্যাপ্টার পড়বো, লেসন টপিক লেসন 2 এবং লেসন 3, এই দুইটাই আসলে একদম প্রসেস নিয়ে আলোচনা হবে। পিএমবকের যে 49টা প্রসেস আছে সবগুলোরই মোটামুটি আমরা হাই লেভেল বা ডিটেল এখানে পাবো। সো প্ল্যান অ্যান্ড ম্যানেজ স্কোপ। আমরা বলি যে প্রজেক্ট যখন আমরা করি, প্রথম ক্লাসে আমরা বলছিলাম যে আয়রন ট্রায়াঙ্গেল, তাই না? এবং আয়রন ট্রায়াঙ্গেল বলছিলাম স্কোপ, শিডিউল অথবা টাইম এবং হচ্ছে বাজেট বা কস্ট, এই তিনটা কোর বিষয়, তাই না? এর সাথে কোয়ালিটি। সো প্রজেক্টকে যখন আমরা শুরু করব তখন আমাদেরকে আসলে জানতে হবে যে আমাদের প্রজেক্টের স্কোপ কি। স্কোপ মানে হচ্ছে কি কাজ, হোয়াট অফ দ্য প্রজেক্ট এবং হোয়াট আর দ্য ওয়ার্কস টাস্ক দ্যাট উই নিড টু ডু টু কমপ্লিট দ্য প্রজেক্ট। এটাকে আমরা বলি প্রজেক্টের স্কোপ ম্যানেজমেন্ট। কি করতে চাই এবং কি কি কাজ করলে এই যে আমরা কি করতে যাচ্ছি সেটা ফুলফিল হবে, সেই কাজগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে স্কোপ ম্যানেজমেন্টের দায়িত্ব। সো এই স্কোপ চ্যাপ্টারে আসলে আমরা এই আয়রন ট্রায়াঙ্গেলের এই পার্টটা নিয়ে কথা বলবো, আমাদের প্রজেক্টের হোয়াট পার্ট এবং কি কি কাজ করলে আমরা প্রজেক্টটা শেষ করতে পারবো। আর এখানে আরেকটা বিষয় আছে যে আমরা বাউন্ডারি বের করবো, তাই না? যে হোয়াট ইজ ইন দ্য প্রজেক্ট, কোন কোন কাজ প্রজেক্ট বাউন্ডারির ভিতরে, এবং হোয়াট আর দ্য টাস্ক দোজ আর অ্যাকচুয়ালি আউটসাইড অফ দ্য প্রজেক্ট, সেটা আমাদের করার দরকার নেই। সেই বাউন্ডারিটা আমাদেরকে বের করতে হবে যে আমাদের আসলে কোন কোন কাজগুলো আমাদেরকে করতে হবে প্রজেক্ট সাকসেসফুল করার জন্য। সো এখানে যে চারটা এনাবলার্স দেখতেছি আমরা, ডিটারমাইন এন্ড প্রায়োরিটাইজ রিকোয়ারমেন্টস। আমরা স্কোপ কিভাবে পাবো? মেইন হচ্ছে যে সবার রিকোয়ারমেন্ট জানা, যারা স্টেক হোল্ডার বা স্পন্সর যিনি প্রজেক্টটাকে শুরু করছেন, এবং রিলেটেড স্টেক হোল্ডার তাদের কাছ থেকে আমরা রিকোয়ারমেন্টটা পাবো। এবং প্রায়োরিটাইজ রিকোয়ারমেন্ট খুবই ইম্পর্টেন্ট, তাই না? যেটাকে আমরা বলতেছিলাম রিকোয়ারমেন্ট গ্যাদার করার পরে ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা এটা রাখি হচ্ছে একটা ডকুমেন্টে, সেই ডকুমেন্টের নাম হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। ঠিক আছে? পিএমবকে নতুন একটা টার্ম ইউজ করছে এবার স্টুডেন্ট ম্যানুয়ালে, সেটার নাম হচ্ছে রিকোয়ারমেন্ট রেজিস্টার। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখনো রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনে মেইনলি থাকবো, রিকোয়ারমেন্ট রেজিস্টার নিয়ে খুব একটা আলোচনা নাই। সো সমস্ত রিকোয়ারমেন্ট আমরা কালেক্ট করে কোথায় রাখি? রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনে, রিকোয়ারমেন্ট ডকুমেন্টে। আর অ্যাজাইলে কি করা হয়? অ্যাজাইলে রিকোয়ারমেন্ট নিয়ে কোথায় রাখা হয়? অ্যাজাইলে সেই ডকুমেন্টের নাম কি?
প্রজেক্ট ব্যাকলগ, প্রোডাক্ট ব্যাকলগ। অনুরুদ্ধ কোথায়? কেউ দিয়ে কথা বলে না, কয়জনই কথা বলি আমরা? অনুরুদ্ধ না আছেন না? জি ভাই আছি। হ্যাঁ, আচ্ছা, মানে অ্যাজাইলে আমরা কোথায় রাখি তাইলে? সমস্ত রিকোয়ারমেন্ট নিয়ে আমরা কোথায় রাখি? কোন ডকুমেন্টে? প্রোডাক্ট ব্যাকলগ। হ্যাঁ, প্রোডাক্ট ব্যাকলগে রাখি আমরা। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি? সেকেন্ড হচ্ছে ব্রেকডাউন স্কোপ এন্ড ডিফাইন, এবং আমরা কিন্তু প্রোডাক্ট ব্যাকলগ কি বলতেছি? প্রায়োরিটাইজ ব্যাকলগ বলি আমরা। প্রায়োরিটাইজ মানে টপ প্রায়োরিটি, যেটা প্রায়োরিটি করা হয় কিসের উপর ভিত্তি করে? যেটা স্যার বিজনেস ভ্যালু বেশি দেবে সেটাকে প্রায়োরিটি বানাতে হবে স্যার। হ্যাঁ, রাইট, বিজনেস ভ্যালু। এটা কিন্তু খেয়াল করতে হবে কোনটা বিজনেস ভ্যালু সবচেয়ে আর্লি দিবে, সবচেয়ে বেশি দিবে। হ্যাঁ, সেটার উপরে। তবে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে দেখেন, আমরা যখন কোনো কাজ করি, যে কোনো একটা প্রজেক্টে কাজ করি না কেন, আমরা যদি বলি যে একটা বাড়ির 3 তলা বাড়ি হলে আমার আসলে নিচতলাটা কি হবে? নিচতলাটা ধরুন গ্যারেজ হবে, আর দোতলাটা আমার আসলে কমার্শিয়াল স্পেস হবে। ঠিক আছে? তাহলে এখানে আসলে ভ্যালু কোনটা দিবে? এই গ্যারেজ নাকি কমার্শিয়াল স্পেস? কমার্শিয়াল স্পেস স্যার। এখন কমার্শিয়াল স্পেস দিবে, কিন্তু আপনি কি এই ফাউন্ডেশন, নিচে আবার পাইলিং আছে, ফাউন্ডেশন আছে, এগুলো যদি আমরা না করি, গ্যারেজ তো হচ্ছেই না, যেটা একটু ধরলাম এই দুটোর মধ্যে লো, এটা হচ্ছে হাই, আবার বাকিগুলো তো হওয়ার কোনো প্রশ্নই নেই। স্যার এটা ডিপেন্ডেন্স আছে, এই যেটা জিনিসটা কিন্তু ডিপেন্ডেন্স আছে একটা করতেই নাম হবে। আছে, করতেই হবে। সেটাকে ওরা বলে হচ্ছে ব্যাকবোন। হ্যাঁ, ব্যাকবোন মানে আপনার এই প্রোডাক্ট ব্যাকলগের মধ্যে কিছু অংশ থাকবে ব্যাকবোন, এটা বিজনেস ভ্যালু, ওটা ছাড়া আসলে হবেই না, ওটা পার্ট, ইন্টিগ্রাল পার্ট, ব্যাকবোন। এর উপরে আরেকটা থাকে, সেটাকে ওরা বলে ওয়ার্কিং স্কেলিটন। একটু টাপটা আমি একটু ইয়াতে লিখি, ওয়ার্কিং স্কেলিটন মানে যেটা না হলে হবেই না। হ্যাঁ, মানে আমাদের যেমন একটা মানুষের দেহের কথা চিন্তা করেন, মেরুদণ্ড থাকতে হবে, এরপরে যদি কঙ্কাল হাড্ডিগুলো না থাকে, তাই তো আসলে আর কিছু করা যাবে না। সো ওটাকে বলা হয় ওয়ার্কিং স্কেলিটন। এরপরে আসলে আসতেছে বাকি যেগুলো আমরা বলতেছি হাই প্রায়োরিটি জিনিস, বিজনেস ভ্যালু ক্রিয়েট করবে। কিন্তু এই দুইটা ছাড়া হবে না, এই দুইটার উপরে আসে ওই জিনিসগুলো আসবে। একটা নাম হচ্ছে ব্যাকবোন, একটা নাম হচ্ছে, তাহলে আগে ফাইন্ড আউট করতে হবে ব্যাকবোনের মধ্যে আমার কি কি ইউজার স্টোরি আছে, তারপরে দেখতে হবে ওর উপরে ওয়ার্কিং স্কেলিটনের জন্য আমার কি কি ইউজার স্টোরি লাগবে, তারপরে আসবে হচ্ছে আমার অন্যান্য এডিশনাল যেগুলো আসলে আমরা বিজনেস ভ্যালু ক্রিয়েট করবে। এটা নিয়ে আমি আপনাদের পরে একটা ফিগার দেখাবো, তাইলে আসলে আরো সুন্দর করে বোঝা যাবে আর কি। আচ্ছা, এরপরে কি দেখেন, ব্রেকডাউন স্কোপ এন্ড ডিফাইন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। এই যে আমরা এর আগে কিন্তু পড়ছি, তাই না? ব্রেকডাউন করা, অ্যাজাইলে ব্রেকডাউনটা একটু ডিফারেন্ট ভাবে হয়, আর আমাদের জেনারেল প্রজেক্টে কিভাবে ব্রেকডাউন হয় মনে হয় কথা বলতেছি, একটু মিট করে দিতে হবে সবাইকে। আচ্ছা, নরমাল ট্রেডিশনাল প্রজেক্টে আমরা কি করি, প্রজেক্টের স্কোপটাকে আমরা একটা ডকুমেন্টে লিখি, সেটাকে বলা হয় প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, যেটা আসলে রিকোয়ারমেন্ট ডকুমেন্টের উপর তৈরি করা হয়। তো মেইনলি প্রজেক্টকে ভেঙে আমরা WBS তৈরি করি, তাই না? আর WBS কে ব্রেকডাউন করে আমরা ওয়ার্ক প্যাকেজ তৈরি করি। ওয়ার্ক প্যাকেজের নিচে থাকে হচ্ছে অ্যাক্টিভিটি, ঠিক আছে, যেটাকে আমরা অনেক সময় টাস্ক বলি। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখেন, পিএমবকে কিন্তু টাস্ক শব্দটা ইউজ হয় নাই। পিএমবক অলওয়েজ প্রেফার করে অ্যাক্টিভিটি শব্দটা, পিএমআইজম এটা, ঠিক আছে? সেইটা একটু খেয়াল করতে হবে। এবং এটা নিয়ে একটা এবার দেখবেন যে একটা সেকশন আছে স্টুডেন্ট ম্যানুয়ালে, যে আমরা যারা পিএমআই প্র্যাকটিস করতেছি তারা আসলে অ্যাক্টিভিটি বলবো, টাস্ক বলবো। আর আমরা গত ক্লাসেও আলোচনা করছিলাম অ্যাজাইলে কি করা হয়, প্রোডাক্ট ভিশন, রোড ম্যাপ, তাই না? তারপরে রিলিজ প্ল্যান, তারপরে কি এপিক অথবা ফিচারের নিচে ইউজার স্টোরির নিচে হচ্ছে টাস্ক। সো এই যে আমাদের এই ব্রেকডাউনটাকে বলা হচ্ছে ব্রেকডাউন স্কোপ। এবং আমরা কি বলছিলাম যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, প্রতিটা রিকোয়ারমেন্টের সাথে সাথে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকবে, এবং এর সাথে সাথে যেটাকে আমরা বলছিলাম ডিওডি, ডেফিনেশন অফ ডান থাকবে, ঠিক আছে? ডেফিনেশন অফ ডান এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার মধ্যে পার্থক্য আছে। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ডেফিনেশন ডান হচ্ছে মানে বাল্ক অফ চেকলিস্ট, এ লিস্ট অফ চেকলিস্ট, যেটা হলে আমি বলবো যে এটা আমার এমভিপি হয়েছে। যেখানে অ্যাকসেপ্টেন্স একটা ক্রাইটেরিয়া, প্রতিটা রিকোয়ারমেন্টে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকতে হবে।
আচ্ছা, বিল্ড ওয়ার্ক প্যাকেজের জন্য কি কি কাজ করতে হবে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, সেটা হচ্ছে এনাবলের একটা। এবং মনিটর, রিপ্যাটরাইজ এন্ড ভ্যালিডেট দ্য স্কোপ থ্রু আউট দ্য প্রজেক্ট লাইফ সাইকেল, এইগুলো হচ্ছে আমাদের এনাবল। স্যার অ্যাকসেপশন ক্রাইটেরিয়া ডিওডি স্যার একটু আরেকবার বলবেন কি পার্থক্যটা? হ্যাঁ, এটা আমরা এর আগেও বোধহয় আলোচনা করছি। সো আমরা এইভাবে বলতে পারি যে একটা ধরেন মানে এক্সপেরিয়েন্স করে হচ্ছে প্রতিটা ইউজার স্টোরির সাথে থাকবে। আমরা একটা গাড়ির যদি বলি যে গাড়ির একটা চাকা থাকবে গাড়ির, তাহলে চাকাটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকতে হবে যে চাকাটার মানে কতটুকু রাউন্ড হবে, কত সাইজ হবে, এগুলো হচ্ছে প্রতিটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া সব মিট করছে কিনা। আর ডেফিনেশন অফ ডান মানে হচ্ছে কাস্টমার যখন বলবে কাস্টমারের চেকলিস্ট, এটা কিন্তু আমার টিমের চেকলিস্ট অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। আর ডেফিনেশন ডান হচ্ছে আরেকটু ব্রোডার স্কোপে, যেখানে অ্যাকসেপ্টেন্স এই যে সব টেস্ট পাস করছে, এটা হচ্ছে ডেফিনেশন ডানের একটা ক্রাইটেরিয়া। তারপরে সমস্ত ডকুমেন্টেশন কমপ্লিট হয়েছে, সেটা আর একটা ক্রাইটেরিয়া। এই যে সবগুলো মিলে বলা হয় ডেফিনেশন অফ ডান। আর অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হচ্ছে জাস্ট পার্টিকুলার যে ইউজার স্টোরি নিয়ে আমরা কথা বলতেছি সেইটা অ্যাকসেপ্ট হচ্ছে কিনা সেটা নিয়ে। তো এটাকেও আসলে ডেফিনেশন ডান বলা যায়, কিন্তু এটা হচ্ছে জাস্ট স্টোরি লেভেলে। তো এটা নিয়ে আমার মনে হয় আমরা নেক্সট ক্লাসে একটু করবো। আমি একটা গ্রাফিক্যাল একটা এক্সাম্পল দেখাবো, গ্রাফিক্যাল এবং উইথ সাম কন্টেন্ট, মানে কিভাবে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া এবং ডেফিনেশন অফ ডান বিভিন্ন লেভেলে কাজ করে আর কি, সেটা আমি একটা এক্সাম্পল দেখাবো নেক্সট ক্লাসে গ্রাফিক্যালি, তাহলে আমার মনে হয় বেটার হবে। এটা অবশ্যই এই চ্যাপ্টারে খুব ডিটেল আলোচনা আছে, তো আমি গ্রাফগুলো আজকে অ্যাড করতে পারি নাই, সেগুলো অ্যাড করলে নেক্সট ক্লাসে আমি দেখাবো আর কি। আচ্ছা, তো এখানে আমরা কি দেখতেছি, টুলস এন্ড ডেলিভারেবলস এর মধ্যে এই যে প্রোডাক্ট ব্যাকলগ খুবই ইম্পর্টেন্ট অ্যাজাইলের জন্য। আর আমরা যারা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট করব তারা রিকোয়ারমেন্ট রেজিস্টার অথবা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, ঠিক আছে, এটা আমরা ইউজ করবো। এবং থ্রু আউট দ্য প্রজেক্ট এটা কিন্তু শুরুতে লেখা হবে, এরপরে আপডেট হতে থাকবে। ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স, রিকোয়ারমেন্টটা কোথা থেকে কালেক্ট করলাম, কার কাছ থেকে কালেক্ট করলাম, এবং রিক্রুটমেন্টটা আসলে কোন কোন টেস্ট কেস বা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করলে রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে, এবং এই রিকোয়ারমেন্টটা প্রজেক্টের কোনো অবজেক্টিভ মিট করবে, তার এন্ড টু এন্ড ট্রেসিংটাকে আমরা যে ডকুমেন্টে রাখি সেটাকে বলা হয় ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স ডকুমেন্ট, ঠিক আছে। এটার আমরা রিপ্রেজেন্টেশন বা স্যাম্পল এখানে দেখব। আচ্ছা, স্কোপ নিয়ে কাজ করার আগে আমাদের যেটা করতে হবে, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে, ঠিক আছে। সো স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান কিভাবে তৈরি হবে সেটা নিয়ে খুব ডিটেল নাই, জাস্ট স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে কি থাকে সেটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। মেইন হচ্ছে যে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানে আমরা স্কোপটা কিভাবে ডিফাইন করব, কিভাবে কালেক্ট করে স্কোপটা ডিফাইন করব, স্কোপটা কিভাবে ডেলিভারি দেব, এবং থ্রু আউট দ্য প্রজেক্ট কিভাবে মনিটর কন্ট্রোল করব, এবং ফাইনালি ডেফিনেশন অফ ডান অনুযায়ী ভ্যালিডেট করব, সেই পুরো প্ল্যানটাকে বলা হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান। তো আমরা যখন স্কোপ কালেক্ট করা শুরু করব তার আগে আমাদের কাছে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। সো স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে কি কি কন্টেন্ট থাকে সেটা প্রেজেন্টেশন স্লাইডে নাই। মেইনলি ওই যে 5টা জিনিস বললাম, যে কিভাবে ডিফাইন করব, কালেক্ট কিভাবে করব, ডিফাইন কিভাবে করব, তারপর এটা কিভাবে ডেভেলপ করব, থ্রু আউট দ্য প্রজেক্ট কিভাবে মনিটর করব, এবং ডেফিনেশন অফ ডান মিট করে কিভাবে ডেলিভারি দেব, এই যে এন্ড টু এন্ড প্ল্যানিংটা, গাইডলাইনটা, সেটা হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান। আর সেই স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করার সময় আমরা কি কি টুল ইউজ করতে পারি, একটা টুল ইউজ করতে পারি এক্সপার্ট জাজমেন্ট, যার মানে যারা অলরেডি এই ধরনের কাজ করে আসছে তাদের কাছ থেকে এক্সপার্ট সাজেশন নেওয়া, এবং সেটা ইন্টারনাল এক্সপার্ট জাজ কনসালটেন্ট হতে পারে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হতে পারে, বাইরের লোকজন হতে পারে। তারপর ডেটা অ্যানালাইসিস করা, অল্টারনেটিভ অ্যানালাইসিস, যে অল্টারনেটিভ অ্যানালাইসিসটা কিন্তু অনেক জায়গায় আমরা দেখব। তার মানে সবসময় যে একই ধরনের অপশনস সাকসেসফুল হবে এরকম না, আমাদের কাছে অল্টারনেটিভ অপশনসও চিন্তা করতে হবে, সেটা হচ্ছে অল্টারনেটিভ অ্যানালাইসিস, এবং মিটিংস করতে হবে আমাদের। আচ্ছা, হোয়াট ইজ প্রজেক্ট রিকোয়ারমেন্ট?
the agreed upon conditions or capabilities of a product, service, or outcome that the project is designed to satisfy. ঠিক আছে, মানে যে প্রোডাক্ট বা যে প্রজেক্টটা করতেছি তো সেটার জন্য এগ্রিড আপন মানে সবাইকে এগ্রিড হতে হবে, আমাদের টিম, প্রোডাক্ট ওনার এবং স্টেক হোল্ডার্স। হাই লেভেল রিকোয়ারমেন্টস মাইট বি ডকুমেন্টেড ইন দ্য প্রজেক্ট চার্টার। প্রজেক্ট চার্টারে কি থাকে? হাই লেভেল, আগেও আলোচনা করছিলাম আমরা, প্রজেক্ট চার্টারে থাকে হাই লেভেল রিকোয়ারমেন্ট, যে আমরা কি করতে যাচ্ছি। আর আমরা এখন যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন বানাবো কিংবা স্কোপ স্টেট বানাবো সেখানে খুব ডিটেইল থাকবে, একদম ডিটেইল থাকবে। প্রজেক্ট ম্যানেজার মাস্ট ভেরিফাই অল রিকোয়ারমেন্টস আর ডিটারমাইন এন্ড ডকুমেন্টেড। ঠিক আছে, প্রোভাইড দ্য ফাউন্ডেশন ফর বিল্ডিং দ্য ডাব্লিউবিএস। ওই রিকোয়ারমেন্টের উপর বেস করে আসলে আমরা ডাব্লিউবিএস তৈরি করি পরের স্টেপে। আচ্ছা, এরপর হচ্ছে ডকুমেন্ট অ্যানালাইসিস। আচ্ছা, এখন আমরা যেটা শুরু করলাম সেটা কি? সেটাকে আমরা বলতেছি একটা শব্দ, একটা প্রসেস পিএমবকে ছিল, সেটা নাম ছিল কালেক্ট রিকোয়ারমেন্ট। তার মানে স্কোপ তৈরি করার জন্য আগে কি করতে হবে? সমস্ত রিকোয়ারমেন্টকে কালেক্ট করতে হবে। সেই কালেক্ট রিকোয়ারমেন্ট শব্দটা এবার খুব একটা ইউজ হয় নাই, না হয়ে আমরা একটা নতুন শব্দ ইউজ করছি যেটা আগে অল্প মেনশন ছিল, সেটা হচ্ছে এলিসিটেশন, এলিসিটেশন টেকনিক। এলিসিট মানে কি? এলিসিট মানে কাস্টমারের কাছ থেকে, স্টেক হোল্ডারের কাছ থেকে রিকোয়ারমেন্টকে বের করে নিয়ে আসা। হ্যাঁ, বের করে নিয়ে আসা। হ্যাঁ, ড্র আউট রিকোয়ারমেন্ট কি, তাদের এক্সপেকটেশন কি, ঠিক আছে, কি কি ফ্যাক্টস আছে তাদের, এই সবগুলোকে বের করে নিয়ে আসা, সেটাকে বলা হচ্ছে এলিসিটেশন টেকনিক, যেটাকে আগে পিএমবকে বলা হতো কালেক্ট রিকোয়ারমেন্টস। খুবই সিম্পল ইংলিশ ছিল আর কি। কিন্তু এলিসিটেশন টেকনিক এটা আসলে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস নিয়ে বা বিজনেস অ্যানালাইসিস নিয়ে কিন্তু একটা বডি, আলাদা একটা বডি কাজ করে, যেটার নাম হচ্ছে আইআইবিএ। অনেক হয়তো নাম শুনছেন, কানাডার একটা অর্গানাইজেশন, যেটা গ্লোবালি সবচেয়ে বেশি পপুলার আর কি বিজনেস অ্যানালাইসিসের জন্য, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর বিজনেস অ্যানালাইসিস। তাদের একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টের নাম হচ্ছে ব্যাবক। ব্যাবক মানে হচ্ছে বিজনেস অ্যানালাইসিস বডি অফ নলেজ। কিভাবে প্রজেক্টের বিজনেস অ্যানালাইসিস করতে হবে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে, এটা নিয়ে খুবই পপুলার একটা স্ট্যান্ডার্ড ব্যাবক। তো সেই ব্যাবকে কিন্তু শুরু থেকেই এই শব্দটা ইউজ করা হতো রিকোয়ারমেন্ট কালেকশনের জন্য, এলিসিটেশন টেকনিক। এবার আসলে এইবার যে চেঞ্জটা, সেখানে আমরা দেখতেছি কালেক্ট রিকোয়ারমেন্ট শব্দটা নাই, আসছে আসলে এলিসিটেশন টেকনিক। তার মানে স্টেক হোল্ডারদের কাছ থেকে আমরা প্রজেক্টের রিকোয়ারমেন্ট বের করে নিয়ে আসতেছি, যে তারা আসলে কি চায়, যেটা দিলে স্টেক হোল্ডার হ্যাপি হবে, সেটাকে আমরা বলতেছি এলিসিটেশন টেকনিক। সো এই টেকনিকের অনেক টেকনিক এখানে আলোচনা হচ্ছে। প্রথম টেকনিকটা হচ্ছে ডকুমেন্ট অ্যানালাইসিস। তার মানে প্রজেক্ট রিলেটেড যত ডকুমেন্ট আছে আমাদের হাতে, ঠিক আছে, কন্ট্রাক্ট ডকুমেন্ট, তারপরে মানে আগের কোনো প্রজেক্টের ডকুমেন্ট, তারপরে এক্সিস্টিং বিজনেস প্রসেস, অর্গানাইজেশনের কোনো ডকুমেন্ট, বিজনেস প্ল্যান, হ্যাঁ, সার্ভিস লেভেল এগ্রিমেন্টস, মার্কেটিং ম্যাটেরিয়ালস, কারেন্ট প্রসেস ডায়াগ্রাম। তো যত ডকুমেন্ট আমরা অ্যাভেলেবল পাই সেগুলোকে আমরা কালেক্ট করি এবং অ্যানালাইসিস করি। কেন? যাতে ওখান থেকে আমরা এলিসিট করতে পারি যে আসলে কি রিকোয়ারমেন্টটা দিলে কাস্টমার হ্যাপি হবে, কাস্টমার স্যাটিসফাই হবে। তো প্রথম টুলটা আমরা দেখলাম ডকুমেন্ট অ্যানালাইসিস। পরের টুলটা কি? ফোকাস গ্রুপস। ফোকাস গ্রুপস মানে তো আমরা বুঝতে পারছি না, যে কোনো একটা মিটিং করতে হবে আমাদেরকে, যেটা অবশ্যই মডারেটেড হবে মিটিংটা, একজন মডারেটর থাকবে বা হোস্ট থাকবেন, এবং এখানে কাদেরকে ইনক্লুড করা হবে? ফোকাস গ্রুপকে, মানে স্পেশালি সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের। তাদেরকে আমরা ইনভলভ করে তাদের কাছ থেকে আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করব, সেটাকে বলা হচ্ছে ফোকাস গ্রুপ টেকনিক। কোশ্চেনিয়ার এন্ড সার্ভে, এখানে একটা স্যাম্পল দেওয়া হয়েছে যে আমরা কিন্তু অনেক সময় কোশ্চেনিয়ার এবং সার্ভে ইউজ করে রিকোয়ারমেন্ট গ্যাদার করি। এখন আমাদের কিন্তু বুঝতে হবে কিন্তু কোশ্চেনিয়ার সার্ভে কোন জায়গায় ইউজ হয়, যেখানে আসলে অডিয়েন্স সাইজ অনেক বেশি থাকে। যেমন হয়তো আপনি বাংলাদেশে কোন একটা পাবলিক কোন একটা করতেছেন, যেখানে আসলে আপনি ধরেন 100টা গ্রামে কাজ করবেন, এবং আপনি জানতে চাচ্ছেন যে আসলে এই গ্রামের লোকজনের চাহিদা কি। তো এইটা কিন্তু ইন্ডিভিজুয়ালি ইন্টারভিউ করা বা ফোকাস গ্রুপ করা কিন্তু খুব টাফ।
কিন্তু আপনি ইজিলি সার্ভে করে কিন্তু ডেটা কালেক্ট করে বের করতে পারেন যে এই জনগোষ্ঠীর জন্য আসলে আপনার কি জিনিসটা লাগবে, যেটা হলে তাদের কোনো একটা প্রবলেম সলভ হবে, ওদের কমিউনিটির কোনো একটা প্রবলেম সলভ হবে। সো কোশ্চেনিং এন্ড সার্ভে হচ্ছে অ্যানাদার টেকনিক যেটা আমরা ইউজ করতে পারি রিকোয়ারমেন্ট কালেকশনের জন্য কিংবা রিকোয়ারমেন্ট এলিসিটেশনের জন্য। বেঞ্চমার্কিং, যদি অলরেডি কোনো বেঞ্চমার্ক থাকে, অলরেডি কেউ করে আছে কোনো একটা জিনিস, হ্যাঁ, তো সেখান থেকে যদি আমরা ওটাকে স্যাম্পল ধরে রেফারেন্স ধরে যদি আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করি, সেটাকে বলা হয় বেঞ্চমার্কিং। ইন্টারভিউ, দিস ইজ অ্যানাদার টুল। আমরা যদি স্টেক হোল্ডারকে ইন্টারভিউ করি তাহলে কিন্তু আমরা ইজিলি রিকোয়ারমেন্ট কালেক্ট করতে পারি। এবং এই ইন্টারভিউটা আমরা বলছিলাম, আগে আলোচনা করছিলাম, এই ক্লাসে অবশ্য না, অন্য সময়, যে আমরা আসলে মিটিংটা করতে পারি কিরকম, যে 1 to many হতে পারে, তাই না? 1 to many, আবার many to 1 মিটিং হতে পারে, আবার many to many মিটিং হতে পারে, তাই না? সো ডিফারেন্ট টাইপ অফ মিটিং করে উইথ স্টেক হোল্ডার্স, রেলিভেন্ট স্টেক হোল্ডার্স আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করি, সেটাকে বলা হচ্ছে ইন্টারভিউ। এবং ইন্টারভিউস, তার মানে লট অফ ইন্টারভিউ will be conducted to collect requirements. আচ্ছা, এখানে একটা টেকনিক বলা হয়েছে ডিসিশন মেকিং। আপনার রিকোয়ারমেন্ট যখন কালেক্ট করবে, গ্যাদার করবো, তখন কিন্তু ডিসিশন নিয়ে কনফ্লিক্ট হতে পারে। এবং আমরা মনে আছে স্টোরি পয়েন্ট যখন আমরা ডিসাইড করতেছিলাম, তখন আমরা একটা টেকনিক ইউজ করছিলাম, তাই না? প্ল্যানিং পোকার, সবাইকে মনে আছে? প্ল্যানিং পোকার, তারপরে ফিস টু 5, 5 আঙ্গুল দেখা, মুষ্টিবদ্ধ কিংবা 5 আঙ্গুল, এগুলো কিন্তু ডিসিশন মেকিং টেকনিক। এই যে এখানে আমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট নিয়ে কনফ্লিক্ট হয় বা ডিসিশন নিয়ে আমাদের প্রবলেম হয়, তাহলে আমরা এই 4টার মধ্যে যে কোনো একটা টেকনিক ইউজ করতে পারি। এটা আসলে পিএমবক অনেক আগে থেকে মেনশন ছিল। এই 4টা টেকনিক কিন্তু পরীক্ষার জন্য খুব জরুরি। আমাদের মধ্যে এক্সারসাইজও আছে, এই চ্যাপ্টারের লাস্টে কি এক্সারসাইজ আছে। আনএনিমিটি মানে কি, যদি এরকম হয় যে 100% যারা ভোট দিচ্ছে সবাই যদি কোনো একটা ব্যাপারে এগ্রি করে, একমত হয়, হ্যাঁ, ইউনিয়নিমিটি মানে হচ্ছে কি, সবাই একমত, সর্বসম্মত। হ্যাঁ, বাংলায় বলে হচ্ছে সর্বসম্মতিক্রমে। স্যার, সো ইউনিয়নিমিটি যদি হয় যে 100% আপনি ভোট পাইছেন ইয়েস অর নো, নো কিন্তু হতে পারে, হ্যাঁ, তাহলে দ্যাট ইজ ইউনিয়নিমিটি, মানে যত লোকজন পার্টিসিপেন্ট সবাই একদিকে ভোট দিছে, তাহলে আপনার এটাকে বলা হয় ইউনিয়নিমিটি টেকনিক। আচ্ছা, সেকেন্ড টেকনিক হচ্ছে মেজরিটি। মেজরিটি মানে আপনি আসলে 100% ভোট পান নাই, কোন একটা ডিসিশন নিতে যাচ্ছি আমরা, যে আমরা এ সিলেক্ট করব নাকি বি সিলেক্ট করব, এ নাকি বি। এখন দেখা গেল যে 60% ভোট পাইছি আমরা এর দিকে, আর 40% ভোট পাইছি বির দিকে। তাহলে আমরা যদি মেজরিটি টেকনিক ইউজ করি, কারণ এখানে ইউনিয়নিটি করতে পারতেছি না, রাইট? এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে না, এটা আমাদেরকে ডিসাইড করতে হবে, তখন আমরা মেজরিটি টেকনিক ইউজ করতে পারি। মোর দ্যান 50% ভোট কোন দিকে পাইছি আমরা, তাহলে সেটা হচ্ছে মেজরিটি টেকনিক। পোলারিটি যেখানে এই দুইটাই কাজ করে না, তার মানে এমন ভোট পেলাম 40% ভোট দিচ্ছে এক সাইডে, 30% আর এক সাইডে, হ্যাঁ, 20% আর এক সাইডে, আর 10% অন্য আরেকটা সাইডে। তাহলে এখন আপনি কোনো এই টেকনিকও পাচ্ছি না, আমরা এই টেকনিক করতে পারছি না। তাহলে আমরা কোথায় যাব? পোলারিটি। তার মানে সবচেয়ে ভোট কোন দিকে বেশি পড়ছে, 40% ভোট পড়ছে সবচেয়ে বেশি, তাহলে 40% যে ভোটটা দিছে সেটাকে আমরা ডিসাইড করতে পারি, এটাকে বলা হচ্ছে পোলারিটি। আর ফোর্থ হচ্ছে অটোক্রেটিক। কি অটোক্রেটিক তো বুঝি আমরা, না? আমি যা বললাম তাই হবে, হ্যাঁ, আমি ডিসাইড করলাম, সিও যা বলতেছে ওইটাই ফাইনাল। হ্যাঁ, রাইট, সিও যা বা এমডি স্যার যেটা বলতেছে দ্যাট ইজ ফাইনাল, ঠিক আছে? রেজা ভাই একটা एग्जांपल, এটা বুঝতে পারলাম না, একটু ড্রাম রোল। বাংলাদেশের ইলেকশন। আচ্ছা, আপনার প্রশ্নটা বিদেশ মেজরিটি আর প্লুরালিটিটা ক্লিয়ার বুঝতে পারলাম না। আচ্ছা, মেজরিটি তো 50% হতে হবে, মোর দ্যান। ও আচ্ছা আচ্ছা। আর যারা সবচেয়ে বেশি ভোট মেজরিটি হচ্ছে স্যার ফ্রান্সের ইলেকশন, আর প্লুরালিটি হচ্ছে আমাদের ইলেকশন, আমেরিকান ইলেকশন। 25% ভোট পায় প্রেসিডেন্ট হয়ে যেতে পারে, অসুবিধা নাই। হ্যাঁ, আর মেজরিটি হচ্ছে ফ্রান্সের ইলেকশন, ম্যাক্সিমাম 50% পেতেই হবে, নাহলে প্রেসিডেন্ট হতে পারবে না। দুইবার হবে ইলেকশন, প্রথম দুইটা টিকে থাকবে, আবার তাদের ভোট হবে স্যার। রেজা ভাই একটা एग्जांपल, আনএনিমিটি।
এই যে আমাদের ছিটমহল যে বাংলাদেশকে দিল, সেক্ষেত্রে তারা তো সর্বসম্মতক্রমে এগ্রিড করছে দেওয়ার জন্য তাদের পার্লামেন্টে। এইটা কি আনএনিমিটি? ছিটমহল বিনিময় যেটা হলো বাংলাদেশকে দিয়ে দিল। কোথায় ইউনানিমিটি করেছে আমি জানি না, কিন্তু এটা হ্যাঁ, এটা ইনএনিমিটি হয়েছে। ওরা সর্বসম্মতক্রমে সম্মত হয়েছে যে ওদের যে একটা অংশ ওরা নিয়ে নেবে, আর আমাদের একটা অংশ নিয়ে নেবে, যেটা ঝুলেছিল 30 বছর 40 বছর। বাংলাদেশ এটা 74 সালে তার সংবিধান রেটিফাই করেছে। থার্ড মেজরিটি লাগে, ওদেরও তাই লাগে। কিন্তু সবাই ওরা কোথায় বলবে? থার্ড আমার জানা নাই। মেজরিটি না, 2/3 মেজরিটিও না, ওরা সর্বসম্মতক্রমে ওরা এগ্রি না করার কারণে আমরা পাইনি এতদিন। ওরা এই বছর ওকে, এটার আগে সর্বসম্মত ভাবে এটাকে দিছে। আচ্ছা, এরপরে আসতেছি আর দুইটা, মানে টুলগুলো কিন্তু একটু ক্যাটাগরাইজ আছে। ডাটা রিপ্রেজেন্টেশন মানে গ্রাফিক্যাল কিছু আছে আর কি। যদি কোনো এখানে ছবি দেওয়া নাই, আমি একটু ইনক্লুড করলে বেটার হতো। মাইন্ড ম্যাপিং মানে হচ্ছে এটা কিন্তু একটা চমৎকার টুল, যেটা দিয়ে আমরা রিকোয়ারমেন্ট গ্যাদার করতে পারি। যেমন কোন একটা লাইব্রেরি তৈরি করবো আমরা, হ্যাঁ, লাইব্রেরি। সো লাইব্রেরিটা যদি আমরা মাঝখানে রাখি আইডিয়া জেনারেশন করার জন্য বা রিকোয়ারমেন্ট গ্যাদার করার জন্য মাইন্ড ম্যাপিং ইউজ করা হয়, এবং ডাটা রিপ্রেজেন্টেশন ক্যাটাগরির মধ্যে এই দুটা। তার মানে হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হবে। সো লাইব্রেরিটা যদি আমরা মাঝখানে রাখি, তাহলে কিন্তু আমরা এইভাবে ব্রাঞ্চ আউট করতে পারি যে লাইব্রেরির মধ্যে কি কি থাকবে। হ্যাঁ, যেমন সে ফিকশনাল বইপত্র থাকতে পারে, নন ফিকশনাল বই থাকতে পারে, ম্যাগাজিনস থাকতে পারে, হ্যাঁ, তারপরে কিডসদের জন্য একটা সেকশন হতে পারে। এই ফিকশনের মধ্যে আবার আমরা বলতে পারি যে এখানে সে বাইরে বিদেশি লেখকদের গল্প থাকবে, আবার দেশিদের থাকবে, আবার নন ফিকশনাল, এরকম ভাগ করতে পারি আমরা। এইভাবে যদি আমরা মেইন আইডিয়াটাকে ব্রাঞ্চ আউট করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা ডিটেইল রিকোয়ারমেন্টটাকে আইডেন্টিফাই করতে পারি। সেটাকে বলা হয় মাইন্ড ম্যাপিং টেকনিক। ঠিক আছে? আর অ্যাফিনিটি ডায়াগ্রাম হচ্ছে ক্যাটাগরাইজ করা, এবং এটাকে প্রেজেন্ট করা হয় নরমালি এইভাবে, এই যে হায়ারার্কি দিয়ে, যে আমার এই প্রজেক্টে ইঞ্জিনিয়ার কজন লাগবে, হ্যাঁ, এই প্রজেক্টে আর্কিটেক্ট কজন লাগবে, লেবার কতজন লাগবে। এই ইঞ্জিনিয়ারের মধ্যে আবার ক্যাটাগরি হতে পারে, সিভিল ইঞ্জিনিয়ার কজন লাগবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কজন লাগবে, হ্যাঁ, এরকম হতে পারে। এই যে আমরা রিকোয়ারমেন্ট গুলোকেও যদি ক্যাটাগরাইজ করি, তাহলে আমরা যে ডায়াগ্রামটা পাই সেটাকে বলা হয় অ্যাফিনিটি ডায়াগ্রাম, এবং এটা প্রেজেন্টেশন হয় এরকম হায়ারার্কি। কেন অ্যাফিনিটি বলা হচ্ছে? তার মানে এই ইঞ্জিনিয়ার যার নিচে আমরা ভাগ করলাম, এরা হচ্ছে রিলেটেড টু সিভিল ইঞ্জিনিয়ার্স, হ্যাঁ, তা দে আর অ্যাফিলিয়েটেড টু দ্যাট ক্যাটাগরি, সেজন্য এটাকে বলা হয় অ্যাফিনিটি ডায়াগ্রাম। সো এইটার ফিগার আমি পরে দেখাবো, কারণ আমার এই পিএমবক্স 6th এডিশনের ফিগারে ছিল। নেক্সট ক্লাসে আমি দেখাবো। এমনি আইডিয়াটা বুঝতে পারছি, মাইন্ড ম্যাপিং এবং অ্যাফিনিটি ডায়াগ্রাম। স্যার বুঝেছি স্যার। আচ্ছা, অবজারভেশন, যেটাকে আমরা অনেক সময় বলি জব শ্যাডোয়িং। আমরা অনেক সময় রিকমেন্ড গ্যাদার করার জন্য অবজার্ভ করি যে ওয়ার্কাররা কিভাবে কাজ করতেছে, বা লেবাররা কিভাবে কাজ করতেছে, বা অ্যাকাউন্টেন্ট কিভাবে আসলে পোস্টিং দিতেছে, হ্যাঁ, কিভাবে একটা বিল আসতেছে, সেই বিলটাকে সে লিখে আবার বিলটাকে পে করতেছে। সেই যে আমরা জব শ্যাডোয়িং দেখতেছি, সেটা দেখে যে আমরা অবজার্ভ করে যে রিকোয়ারমেন্ট কালেক্ট করতে পারি, এটাকে বলা হয় অবজারভেশন। গাড়ির ফ্যাসিলিটেটর ওয়ার্কশপ, গাড়ির মেকানিক্স যে গাড়ি খুলে আবার নতুন করে প্লেস করে, যে রিফিক্স করে, হ্যাঁ, সেটা দেখেও আপনি দেখতে পারেন যে কিভাবে, সেটাও কি জব শ্যাডোয়িং? হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ আর কি। কিন্তু আপনার রিকোয়ারমেন্ট গ্যাদার করার জন্য যেটা আপনার লাগবে আর কি। যেমন অনেক সময় জব শেডিং আমরা এই জন্য ইউজ করি, যারা আসলে আপনার রিকোয়ারমেন্ট দিবে তারা হয়তো বলতে পারছে না, হ্যাঁ, তারা বলার ইয়া না, আসলে কি বলে, ওই ধরনের মানুষটা, তখন আপনি হয়তো অবজার্ভ করে আসলে রিকোয়ারমেন্টটা কালেক্ট করতে পারেন। আচ্ছা, ফ্যাসিলিটেটর ওয়ার্কশপ, দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ ওয়ার্কশপ, যেটা আসলে একজন ফ্যাসিলিটেটর থাকবে, এবং আমরা ওয়ার্কশপ, যেহেতু ওয়ার্কশপের কিন্তু একটা সুন্দর ডেফিনেশন এবার দিছে। হ্যাঁ, আমার ডেফিনেশনটা একটু ওই লাইনটা পড়তে ইচ্ছা করতেছে, কারণ এটা খুব চমৎকার লাগছে। কারণ আমি দেখি এখানে আছে, স্টুডেন্ট ম্যানুয়ালে আছে ফ্যাসিলিটেট ওয়ার্কশপ। আচ্ছা, এখানে এখন পাচ্ছি না, পরে পাইলে আমি পরে বলবো।
মানে ফ্যাসিলিটেটর ওয়ার্কশপ মানে যেটা আসলে কাজ করে আমরা এবং আলোচনা করে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের নিয়ে আমরা রিকোয়ারমেন্টটা কালেক্ট করতে পারবো, সেটাকে বলা হচ্ছে ফ্যাসিলিটেটর ওয়ার্কশপ। এই ফ্যাসিলিটেটর ওয়ার্কশপের 3টা এক্সাম্পল স্টুডেন্ট ম্যানুয়ালে দেওয়া আছে, এখানে দেওয়া নাই। আগে পিএমবকে ছিল, একটাকে বলা হয় জ্যাড, মানে 3টা এক্সাম্পল মানে 3টা ইন্ডাস্ট্রিতে 3টা এক্সাম্পল দেওয়া আছে। জ্যাড মানে হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, যেটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইউজ হয় যখন তারা মানে জয়েন্টলি ফ্যাসিলিটেটর ওয়ার্কশপের মাধ্যমে রিকোয়ারমেন্ট গ্যাদার করে, সেটাকে বলা হয় জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। 2 নম্বর হচ্ছে কিউএফডি, কোয়ালিটি ফাংশন ডেপ্লয়মেন্ট, যেটা আসলে ম্যানুফ্যাকচারিং ইউজ হয়। কোয়ালিটি ফাংশন ডেপ্লয়মেন্ট, কাস্টমার কি কোয়ালিটি চাচ্ছে, এক্সপেকটেশন কি, সেটা সেই ফাংশনটা আপনি ডেপ্লয় করবেন। এবং এইটাকে আরেকটা নামও আছে যেটা আমরা সবচেয়ে বেশি চিনি, সেটার নাম হচ্ছে ভিওসি। ভিওসি মানে কি? ভয়েস অফ কাস্টমার্স। হ্যাঁ, ভয়েস অফ কাস্টমার্স, কাস্টমার আসলে কি চায়, হ্যাঁ সেটা হচ্ছে অ্যানাদার ফ্যাসিলিটেটর ওয়ার্কশপ, যার মাধ্যমে আপনি কাস্টমারের বক্তব্য নিয়ে, আমরা কিন্তু এরকম একটা টুল ইউজ করছি তাই না, এনপিএস। হ্যাঁ, তো এটা আরেকটা টুল ভয়েস অফ কাস্টমার, সেটা আপনি বিভিন্ন সার্ভে বা বিভিন্ন প্রশ্ন করে আপনি নিতে পারেন। আর এনপিএস এ আমরা একটা প্রশ্ন দিয়ে করছিলাম। আর আরেকটা ইউজার স্টোরি। ইউজার স্টোরি মনে আছে? আমরা অ্যাজাইলে যখন রিকোয়ারমেন্ট কালেক্ট করি তখন কি ইউজ করি? ইউজার স্টোরি ইউজ করি, যেখানে রোল থাকে, তার ইন্টেন্ট, সে কি করতে চায় টু ডু, এবং করলে কি ভ্যালু জেনারেট হবে সেটা আমরা আইডেন্টিফাই করি। সো এই 3টা এক্সাম্পল ফ্যাসিলিটেটর ওয়ার্কশপ হিসেবে দেওয়া আছে, এখানে নাই, স্টুডেন্ট ম্যানুয়ালে ডিটেল আছে এবং আগের পিএমবক ভার্সনে ছিল। আচ্ছা, এরপরে আসছি কনটেক্সট ডায়াগ্রাম, এটাও আগের ভার্সনে ছিল, মানে পিএমবক সিচুয়েশনে আছে। কনটেক্সট ডায়াগ্রাম মানে কি? আমরা আসলে অলওয়েজ যদি একটা ডায়াগ্রাম ড্র করি, কি চাচ্ছে, হ্যাঁ, এবং এখানে অ্যাক্টর কে এবং সে আসলে কি কাজ করে, হ্যাঁ, বা তার রিকোয়ারমেন্টটা কি, আমরা যদি ড্র করি ছবি দিয়ে, তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি যে আসলে কি কি রিকোয়ারমেন্ট দিলে কাস্টমার বা যা স্টেক হোল্ডার তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হবে। এখানে খুবই সিম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে যে মাঝখানে হচ্ছে ইউনিভার্সিটি। সো ইউনিভার্সিটির কাছে গভর্নমেন্ট, ইউনিভার্সিটি কি করছে, রিকোয়েস্টিং ফান্ড চাচ্ছে গভর্নমেন্টের কাছে, আর গভর্নমেন্ট ফান্ডিং করছে। তাহলে এখানে গভর্নমেন্ট অ্যাক্টর, তাই না? এবং সে কি করতেছে, ফান্ডিং দিচ্ছে। আর ইউনিভার্সিটি এখানে অ্যাক্টর, যে কাজ কি, তার অ্যাকশন কি, রিকোয়েস্ট ফর ফান্ডিং। প্রাইভেট সেক্টর ইউনিভার্সিটির কাছে কি চাচ্ছে, ইউনিভার্সিটি প্রাইভেট সেক্টরের কাছে ফান্ডিং চাচ্ছে বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড কাজের জন্য। বাংলাদেশে সেটা প্র্যাকটিস খুবই কম, তাই না? যে আমাদের মানে রিসার্চের উন্নতি নাই কেন, মানে পাওয়া যাচ্ছে না যে যারা যে সমস্ত বড় বড় অর্গানাইজেশন আছে তারা যে রিসার্চ করাবে ইউনিভার্সিটিকে দিয়ে, এটা হচ্ছে না সেভাবে। ফলে ফলে কি হচ্ছে, আমাদের ইউনিভার্সিটি টিচাররা খালি বিভিন্ন জায়গায় ক্লাস নিয়ে বেড়ায় নাকি, রেজা ভাই, রিসার্চের কাজ হয় না। রেজা ভাই, এই ব্যাপারে একটা ইনফরমেশন আমার কাছে আছে, সেটা হলো এস্তোনিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে বেসরকারি যে সমস্ত অর্গানাইজেশন আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, ওনারা ফান্ডিং করেন এবং স্কলারশিপ, রিসার্চ, এগুলোর জন্য ওনারা প্রচুর পরিমাণে ফান্ডিং করেন। এটার স্কোপ বাংলাদেশি স্টুডেন্টরা নিতে পারে স্কলারশিপের জন্য। আইএলটিএস এরও পরিমাণ খুব কম দরকার হয়। আচ্ছা, ওকে। সো আমরা এইভাবে হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম, হ্যাঁ, ইউনিভার্সিটির সাথে কোন কোন অ্যাক্টর আছে এবং কি কি অ্যাকশন তারা নিচ্ছে, এখান থেকে কিন্তু আপনি আসলে কনটেক্সট ডায়াগ্রাম ড্র করে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্টস। প্রোটোটাইপ তো আমরা সবাই বুঝি, তাই না? স্যাম্পল তৈরি করা, স্যাম্পল মানে ফুল ফাংশনাল না, কিছু স্যাম্পল তৈরি করে আমরা কাস্টমারকে দেখাই, কি হয়, তাহলে রিকোয়ারমেন্টটা আসলে কি আরো ইয়া হয় আর কি, ফিডব্যাক পাই এবং আমরা রিকোয়ারমেন্টটা আরো কি বলে এটাকে রিফাইন করতে পারি আর কি রিকোয়ারমেন্টটা। এবং অ্যাজাইলে তো এটা খুব বেশি ইউজ হয়, প্রতিটা ইটারেশনে আমরা যে শুধু প্রোটোটাইপ না, আমরা আসলে রিয়াল মিনিমাম ভায়াবল প্রোডাক্ট তৈরি করতেছি এবং কাস্টমার ফিডব্যাক নিয়ে আরো রিফাইন করে আরো বেটার প্রোডাক্ট বানাচ্ছি নেক্সট ইটারেশন। স্টোরি বোর্ডিং, স্টোরি বোর্ডিং কোথায় ইউজ হয় সবচেয়ে বেশি? স্টোরি বোর্ডিং
হতে পারে কেউ স্যার। বলতে- হ্যাঁ সফটওয়্যার হ্যাঁ মানে অনেক জায়গায় ইউজ হতে পারে, মানে ভিজুয়াল, গ্রাফ, ইমেজ, ইলিস্ট্রেশন করে আপনি যেটা করেন যে সবচেয়ে বেশি হয় আমরা ইয়াতে না সিনেমাটোগ্রাফি, অ্যাড ফ্রম সিনেমাটোগ্রাফি, সেখানে আসলে কি প্রতিটা সিন কিন্তু ড্র করা হয়, এটা কি তাই না? তারপরে সিমুলেশনের place করা হয়। মতোই? এটা কি সিমুলেশনের মতোই? হ্যাঁ সিমুলেশনও, এটা অনেক সফটওয়্যারও আছে যেটা দিয়ে আপনি করতে পারেন। আমরা যেমন ইউজ করি, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, সেটাকে আমরা বলি মকআপ। এটা আগে পিএমবকে শব্দটা ছিল, হ্যাঁ, মকআপ শব্দটা ছিল, বা আমরা আমরা সিমুলেটর, কনস্ট্রাকশনে মকআপ ইউজ করি, রিয়েল এস্টেটে মকআপ ইউজ করি। হ্যাঁ, এবং যে সিমুলেটর নিয়ে আমরা পড়ছিলাম, সেই সিমুলেটর দিয়েও আমরা স্টোরি বোর্ডিং করতে পারি। ঠিক আছে, সো এটা দিয়ে কিন্তু আমরা রিকোয়ারমেন্ট ইজিলি গ্যাদার করতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি। আচ্ছা, এই তাহলে কি হলো, আমরা এই সমস্ত টুল টেকনিক ইউজ করে সমস্ত রিকোয়ারমেন্ট গ্যাদার করলাম। করার পরে সেই রিকোয়ারমেন্ট গুলোকে আমরা যে ডকুমেন্টেড করব, সেটা ডকুমেন্টের নাম হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। এবং সেখানে আসলে আমরা খুবই স্পেসিফিক ক্যাটাগরি ওয়াইজ রিকোয়ারমেন্ট গুলোকে গ্যাদার করতে পারি। বিজনেস রিকোয়ারমেন্ট মানে বিজনেসের ভ্যালু ক্রিয়েট হবে, স্পেশালি বিজনেস রিলেটেড কি কি রিকোয়ারমেন্ট আমরা কালেক্ট করলাম সেটা আমরা বিজনেস রিকোয়ারমেন্টে লিখলাম। স্টেক হোল্ডারের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট কালেক্ট করলাম সেটা এখানে লিখলাম, স্টেক হোল্ডার রিকোয়ারমেন্টস। সলিউশন রিকোয়ারমেন্ট, যে প্রোডাক্টটা বা সার্ভিসটা আমরা তৈরি করছি তার নিজস্ব কি রিকোয়ারমেন্ট আছে, সলিউশন, সেই সলিউশনটা ঠিকমতো চলার জন্য, ঠিকমতো রান করার জন্য, যেটা হয়তো স্টেক হোল্ডার বলতে পারবে না, কিন্তু অ্যাজ এ টিম আপনি জানেন যে আসলে এটা করার, এই বিল্ডিংটা বানানোর জন্য আসলে ভিতরে কোন ধরনের লোহা দিতে হবে, আর্কিটেকচার কিরকম হবে, আর্কিটেকচার ডিজাইনটা, সেগুলো হচ্ছে সলিউশন রিকোয়ারমেন্টস। প্রজেক্ট রিকোয়ারমেন্টস, এখানে একটা জিনিস বলে নেই, পিএমবকে কিন্তু স্কোপকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটা এখানে মেনশন আছে। স্কোপ দুই প্রকার, কারো কি মনে আছে? স্কোপ দুই প্রকার, একটা হচ্ছে প্রজেক্ট স্কোপ, আর আরেকটা কি? প্রোডাক্ট স্কোপ। প্রোডাক্ট স্কোপ। প্রোডাক্ট স্কোপ মানে হচ্ছে আমরা যে প্রোডাক্টটা তৈরি করতেছি, যে 5 তলা বিল্ডিং বানাবো, সেই বিল্ডিং এর তা তৈরি করার জন্য জাস্ট এই বিল্ডিং রিলেটেড যে ফিচার, ফাংশনালিটি, রিকোয়ারমেন্ট, সেটাকে বলতেছি আমরা প্রোডাক্ট স্কোপ। আর প্রজেক্ট স্কোপ মানে এই বিল্ডিং তৈরি করার জন্য যে রিলেটেড কাজ করতে হবে, ডিজাইন করতে হবে, লেবারের কাজ করতে হবে, ঠিক আছে, তারপরে ফাউন্ডেশন করতে হবে, পাইলিং করতে হবে, ল্যান্ডস্কেপিং করতে হবে, এই যে অল দিস ওয়ার্ক, যে কাজটা করলে এই বিল্ডিং এর ফিচার গুলো ডেভেলপ হবে, সেটাকে আমরা বলতেছি প্রজেক্ট ওয়ার্ক। ঠিক আছে, সেই দুইটাকে মিলে আসলে আমরা জেনেরিক বলি প্রজেক্ট স্কোপ। যদিও দুইটা আলাদা নাম, প্রজেক্ট স্কোপ এবং প্রোডাক্ট স্কোপ, কিন্তু জেনেরিক ভাবে আমরা বলি, ইন টোটাল বলি প্রজেক্ট স্কোপ। সো ওইটা নিয়ে আর কনফিউজ হওয়ার দরকার নাই। তার মানে হচ্ছে ফাংশন, ফিচার, ফ্যাসিলিটিস যেটা আমরা বানাতে চাচ্ছি প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড প্রজেক্টের থ্রুতে, সেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট স্কোপ। আর সেটা করার জন্য আমরা যে কাজগুলো করি, সেই কাজগুলোকে বলা হচ্ছে প্রজেক্ট স্কোপ। যেমন আমরা যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন বানালাম, এটা কি? এটা কি প্রোডাক্ট স্কোপ নাকি প্রজেক্ট স্কোপ? প্রজেক্ট স্কোপ। আমরা যত ডকুমেন্ট বানাচ্ছি, প্ল্যানিং ডকুমেন্ট, অল আর অ্যাকচুয়ালি প্রজেক্ট রিলেটেড ওয়ার্ক। উদ্দেশ্য কি? যে এই প্রজেক্ট রিলেটেড সব ওয়ার্ক গুলো করলে আসলে আমার প্রোডাক্টটা ডেলিভারি হবে। কিন্তু ওইটাই কিন্তু ইয়া না যে ওইটা আমাদের প্রোডাক্ট। দ্যাট ইজ নট পার্ট অফ প্রোডাক্ট, দ্যাট ইজ পার্ট অফ আওয়ার প্রজেক্ট ওয়ার্ক। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রানজিশন রিকোয়ারমেন্টস। ট্রানজিশন রিকোয়ারমেন্ট মানে হচ্ছে আমরা যখন কাজ শেষ করব, কাজ শেষ করার পরে কি হবে? এটা ডেলিভারি দেবো না কাস্টমারকে, কিংবা আমরা যদি একটা অর্গানাইজেশনে কাজ করি, আমরা ডেলিভারি দেবো হয়তো মার্কেটিং টিমকে বা সেলস টিমকে কিংবা অপারেশনাল টিমকে। এই যে টিমকে আমি ডেলিভারি দিচ্ছি, সো তখন যে ট্রানজিশন হবে, তখন কি কি রিকোয়ারমেন্ট আছে তাদের ট্রানজিশন করার সময়? যেমন তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে ম্যানুয়াল প্রোভাইড করতে হবে, তাদেরকে হ্যান্ডস অন ওয়ার্কশপ করতে হবে। সো এই সমস্ত জিনিস হচ্ছে ট্রানজিশন রিকোয়ারমেন্টস। এই রিকোয়ারমেন্ট গুলোকে আপনাকে গ্যাদার করতে হবে, কালেক্ট করতে হবে, ওই যে আমরা যে টুলগুলো আলোচনা করলাম সেটার থ্রুতে, এবং তারপর এই রিকোয়ারমেন্ট ক্যাটাগরিতে লিখতে হবে। এরপর রিকোয়ারমেন্ট অ্যাজাম্পশনস। কি কি অ্যাজাম্পশন আপনি ধরে নিচ্ছেন? অ্যাজাম্পশন মানে কি? অ্যাজাম্পশন মানে ইউ অ্যাজুম দিস আর দ্য ট্রু ফ্যাক্টরস ফর দিস প্রজেক্ট, ফর দিস রিকোয়ারমেন্টস। দেন ডিপেন্ডেন্সি, একটা রিকোয়ারমেন্টের সাথে অন্য একটা রিকোয়ারমেন্টের ডিপেন্ডেন্সি আছে কিনা, এবং কোনো কনস্ট্রেইন্ট আছে কিনা। কনস্ট্রেইন্ট মানে হচ্ছে নন লিমিটেশন, কোনো লিমিটেশন আছে কিনা যেটাকে আপনি কনসিডার করতে হবে। তাহলে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন আমরা এইভাবে
ক্যাটাগরাইজ করে সমস্ত রিকোয়ারমেন্টকে গ্যাদার করতে পারি। ঠিক আছে, এটা নিয়ে স্টুডেন্ট ম্যানুয়ালে খুবই সুন্দর 1 পৃষ্ঠার আলোচনা আছে, আমার মনে হয় পড়লে খুবই ভালো লাগবে আপনাদের। আচ্ছা, আর রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, আমরা একটু আগে বললাম স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান। আর রিকোয়ারমেন্ট হচ্ছে এত ইম্পর্টেন্ট যে রিকোয়ারমেন্ট যদি ঠিকমতো কালেক্ট না হয়, কোনো গ্যাপ পড়ে, আলটিমেটলি কি প্রজেক্টের স্কোপের মধ্যে গ্যাপ পড়ে যাবে এবং আপনার প্রোডাক্টের ডেলিভারির মধ্যে গ্যাপ হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই রিকোয়ারমেন্ট কিভাবে কালেক্ট করবেন, কোন কোন টুল টেকনিক ইউজ করবেন, কারা কালেক্ট করবে, কাদের সাথে কালেক্ট করবে, এবং সেটা কিভাবে ডকুমেন্টেড করবেন এবং থ্রু আউট দ্য প্রজেক্ট মনিটর করবেন, আপডেট করবেন, সেইটা আমরা যে প্ল্যানিং এ লিখি সেটাকে বলা হচ্ছে রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে, আচ্ছা, আরেকটা আমরা বলছিলাম রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স। তার মানে রিকোয়ারমেন্ট যে আপনি কালেক্ট করলেন সেই প্রতিটা রিকোয়ারমেন্টের একটা আইডি দেব, ইউনিক আইডি, তারপরে সেই রিকোয়ারমেন্টের ডেসক্রিপশন থাকবে, তারপরে হচ্ছে বিজনেস নিড, অপরচুনিটি, গোলস, অবজেক্টিভ, মানে প্রজেক্টের কোন গোল বা কোন বিজনেস ভ্যালু ক্রিয়েটের সাথে এটা ট্যাগ করা রিকোয়ারমেন্ট, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দেখেন এখানে ছোট এক্সাম্পল দেওয়া আছে। প্রজেক্ট অবজেক্টিভ, এটা কি কোয়ালিটির, কস্ট, নাকি শিডিউলের অবজেক্টিভ মিট করতেছে, তো সেটা এখানে পয়েন্ট আউট করা আছে। তারপর ডাব্লিউবিএস তে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো কোন ডাব্লিউবিএস ডেলিভারি দিলে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে, এবং এটাতে ইন্সপেকশন লাগবে না অডিট লাগবে। সাউন্ড বোধে কারো কাছ থেকে ইয়া হয়ে যাচ্ছে না, নয়েজ হিসেবে আসতেছে। ঠিক আছে, ইন্সপেকশন লাগবে কিনা, ইয়েস নো, এবং এডিশনাল যদি কমেন্ট থাকে সেটা থাকবে। তার মানে আমরা কি দেখলাম, একটা রিকোয়ারমেন্ট যখন আমরা কালেক্ট করতেছি সেই রিকোয়ারমেন্টের এন্ড টু এন্ড ট্রেসিং, ইন্সপেকশন বা আমরা টেস্টিং বলতে পারি, যে কোন কোন টেস্টিং করলে আমরা এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে। সো আমরা এন্ড টু এন্ড রিকোয়ারমেন্ট ট্রেসিং করতেছি, এই জন্য এটাকে বলা হয় ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে গাইডলাইন্স ফর কালেক্টেড রিকোয়ারমেন্টস, আমরা মনে হয় অলরেডি আলোচনা করছি গাইডলাইন নিয়ে, তার এখানে একটা সামারি আছে আর কি, যে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে, রিভিউ করতে হবে, রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান আপনার হাতে থাকতে হবে এবং সেটা রিভিউ করতে হবে। স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্ল্যান খুবই ইম্পর্টেন্ট, কারণ ওখানে কিন্তু আমরা অলরেডি স্টেকহোল্ডারদের রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করছি, তাই না? একটা কলাম ছিল না, রিকোয়ারমেন্ট তারপর এক্সপেকটেশন, তো সেগুলো কিন্তু আমাদের এখানে হেল্প করবে। আর প্রজেক্ট চার্টারে হাই লেভেল রিকোয়ারমেন্ট থাকে, স্টেকহোল্ডার রেজিস্টারে কিন্তু আছে স্টেকহোল্ডারের রিকোয়ারমেন্ট। তারপরে আমরা বিভিন্ন টুল ইউজ করব, এই ডকুমেন্টগুলো আমাদেরকে হেল্প করবে এবং এই টুলস টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করব, করে আমরা কি পাবো, রিকোয়ারমেন্ট ডকুমেন্ট পাবো এবং ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স তৈরি করতে পারবো। এবং এরপরে আমরা কি করি, ওই রিকোয়ারমেন্ট থেকে আমরা আরো মোর ফর্মালাইজ করে স্কোপ অফ ওয়ার্ক তৈরি করি, যেটাকে আমরা বাংলাদেশে বলি এসওডব্লিউ, স্কোপ অফ ওয়ার্ক। সেটাকে পিএমবকে বা আমরা যে পড়তেছি সেখানে বলা হয় প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টে কি কি থাকে, খুবই গুরুত্বপূর্ণ। প্রজেক্ট স্টেটমেন্টে কি কি থাকে, একটা হচ্ছে প্রজেক্ট স্কোপ, মেজর ডেলিভারেবলস কি কি এই প্রজেক্ট থেকে, এবং পুরো স্কোপের ডেসক্রিপশন থাকে, অ্যাজাম্পশন থাকে, কনস্ট্রেন্ট থাকে, আর একটা জিনিস থাকে হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। প্রতিটা যে আমরা রিকোয়ারমেন্ট গ্যাদার করলাম সেই প্রতিটারই এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকে, যে কোন কোন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করলে ওই রিকোয়ারমেন্টটা কাস্টমার অ্যাকসেপ্ট করবে। এই কয়েকটা জিনিস থাকে হচ্ছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টে। এটা হলো যে পিসিসি, যদি আমরা বলি পার্টিকুলার কন্ডিশন, পিসিসি আর জিসিসি তে আমরা ইউজ করি যে 3D কে। হ্যাঁ, পিসিসিতে আমরা এটাকে বলবো আসলে টর, টর যেটা থাকে, টার্মস অফ রেফারেন্স, মেইনলি টরটা, যে কোয়ালিটি যেটা আসলে কতটুকু মিট করলে আমরা এটা অ্যাকসেপ্ট করব, পিসিসি তে বলা থাকে। হ্যাঁ, আমরা টর বলি বা এসওডব্লিউ বলি, সেটা হচ্ছে আমাদের স্কোপ স্টেটমেন্ট আর কি। আচ্ছা, আর কি এই জিনিসগুলো আমরা আলোচনা করছি, এক্সপার্ট জাজমেন্ট, অল্টারনেটিভ অ্যানালাইসিস, মাল্টি ক্রেডিট ইস্যু অ্যানালাইসিস, ফ্যাসিলিটেশন, প্রোডাক্ট অ্যানালাইসিস।
আমরা একটু আগে কি করলাম, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন তৈরি হলো, এখন আমরা কি করতে যাচ্ছি, স্কোপ বানাতে যাচ্ছি, স্কোপ স্টেটমেন্ট। সো রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা সমস্ত রিকোয়ারমেন্ট কালেক্ট করছি, এটাকে আসলে মোর ফর্মালাইজ করে রিফাইন করে আমরা স্কোপ স্টেটমেন্ট তৈরি করি। সেই স্কোপ স্টেটমেন্ট তৈরি করার সময় আমরা এই ধরনের টুলগুলো ইউজ করি, এক্সপার্ট জাজমেন্ট ইউজ করি, অল্টারনেটিভ অ্যানালিসিস ইউজ করি। কাস্টমার একটা চাইছে কিন্তু আমরা ওটা পাচ্ছি না, হয়তো অন্য কোনো একটা কিছু দিয়ে আমরা তার রিকোয়ারমেন্ট ফুলফিল করব। তো সেই অল্টারনেটিভ অপশনস করে রাখতে হবে। অপশন এ বি সি অলওয়েজ মানে রাখতে হবে, এ বি সি। একটাই যদি আমরা অপশন রাখি তাহলে অনেক সময় দেখা যাবে ওটা দিয়ে আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছি না। সেটা হচ্ছে অল্টারনেটিভ অ্যানালাইসিস। মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস, এটা কিন্তু একটা ডিসিশন অ্যানালাইসিস টেকনিক। আমরা কিন্তু ডিসিশন অ্যানালাইসিস নিয়ে 4টা জিনিস পড়ছিলাম, তাই না? ইনহেরিটেন্টি, প্লুরালিটি, মেজরিটি এবং একটা হচ্ছে অটোক্রেটিক। আর এটাও একটা টেকনিক যেটা আমাদের স্কোপ তৈরি করার সময় যদি আমাদের লাগে ডিসিশন নিতে, তাহলে এটা আমরা ইউজ করতে পারি। এটা ইজিলি আমরা বুঝতেছি কি মাল্টি ক্রাইটেরিয়া, তার মানে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকবে, চেকলিস্ট। এই ক্রাইটেরিয়াগুলো যদি মিট করে তাহলে আমরা কোন একটা ডিসিশন নেব। তো সেটাকে বলা হয় মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস। ফ্যাসিলিটেশন সফট স্কিল, প্রজেক্ট ম্যানেজার বা স্ক্রাম মাস্টার বা অ্যাজাইল কোচ, তার কিন্তু বড় একটা গুণ থাকতে হবে, সে যাতে ফ্যাসিলিটেট করে। এবং আমরা কিন্তু এখানে বলছিলাম অ্যাজাইল টিম স্ক্রাম মাস্টার, সে আসলে কাকে কাজ অ্যাসাইনও করে না, সে কিন্তু ডাইরেক্টলি টিম লিডও করে, সে সার্ভেন্ট লিডার হিসেবে কাজ করে এবং তার মেইন কাজ হচ্ছে ফ্যাসিলিটেশন, ফ্যাসিলিটেট করা তার টিমকে। প্রোডাক্ট অ্যানালাইসিস একটা টুল, যেটা আসলে আমরা কোথায় ইউজ করব, সেই সমস্ত জায়গায় ইউজ করব যেখানে যে প্রজেক্টের আউটপুট হচ্ছে প্রোডাক্ট, যে প্রজেক্টের আউটপুট সার্ভিস কিংবা রিসার্চ টাইপ আউটপুট সেটা না, কিন্তু আমরা করব যেখানে কোনো প্রোডাক্ট আমরা পাবো। ধরেন একটা গাড়ি বানাচ্ছি, একটা বাড়ি বানাচ্ছি, তো তখন আমরা প্রোডাক্ট অ্যানালাইসিস করব যে প্রোডাক্টটাকে আসলে এক্সিস্ট করার জন্য বা প্রোডাক্টটাকে তৈরি করার জন্য এর ইন্টারনাল বা এক্সটার্নাল কি জিনিস লাগবে, যেটা না হলে প্রোডাক্টটা হবে না, যেটা আপনি অলওয়েজ কাস্টমারের কাছ থেকে পাবেন না, এটা আসলে আপনার এক্সপার্টিস থেকে, আপনাদের টিমের এক্সপার্টিস থেকে পাবেন, সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যানালাইসিস। আচ্ছা, প্রোডাক্ট অ্যানালাইসিস কিন্তু একটা বিশেষ কথা আমি বললাম, প্রোডাক্ট অ্যানালাইসিস টুলটা শুধুমাত্র ওই জায়গায় ইউজ হবে যে প্রজেক্টের আউটপুট হচ্ছে প্রোডাক্ট। সো প্রোডাক্ট অ্যানালিসিসের সময় আপনি প্রোডাক্ট ব্রেকডাউন করতে পারেন, যেমন একটা গাড়ি, তার কি কি লাগবে, ইঞ্জিন লাগবে, তার বডি লাগবে, হ্যাঁ, তার হুইল লাগবে, তো সেইগুলো হচ্ছে প্রোডাক্ট ব্রেকডাউন। সিস্টেম অ্যানালাইসিস, হোল সিস্টেম অ্যানালাইসিস করতে হবে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে, মানে ওই প্রোডাক্টের সিস্টেমস ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে আপনার এন্ড টু এন্ড সিস্টেমের অ্যানালাইসিস করতে হবে, ভ্যালু ইঞ্জিনিয়ারিং, ভ্যালু অ্যানালাইসিস, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে। এই জিনিসগুলোকে প্রোডাক্ট অ্যানালাইসিসের সাথে আপনাকে ইন্টিগ্রাল পার্ট অফ প্রোডাক্ট অ্যানালাইসিস। প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট কিভাবে তৈরি করবো আমরা, এটা একটা গাইডলাইন এখানে দেওয়া আছে যে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান ফলো করতে হবে। প্রজেক্ট চার্টার থেকে আমরা হাই লেভেল পাবো, আর রিকোয়ারমেন্ট ডকুমেন্ট যেটা আমরা পেলাম সেই রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা আমরা রিফাইন করে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট তৈরি করবো রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন থেকে। এবং এর সাথে সাথে ওপিএ এবং ইএফ, অর্গানাইজেশন প্রসেস অ্যাসেট এবং এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর আমরা ইউজ করব। এবং লাস্টে কি করতে হবে, ডকুমেন্ট দ্য প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, আপডেট এনি প্রজেক্ট ডকুমেন্টস অ্যাজ নিডেড। ফাইনালি আমরা স্কোপ স্টেটমেন্টটা তৈরি করব এবং স্কোপ স্টেটমেন্টই আমাদের আসলে মেইন ডকুমেন্ট, যেটাকে ফলো করে আমরা প্রজেক্টটা করব। ঠিক আছে, সো আজকে আমাদের একটু মধ্যে রাখবো আমি প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট আমরা তৈরি করলাম। প্রথমে আমরা কি তৈরি করছি, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, তারপর ওটার উপর বেস করে আমরা কি তৈরি করলাম, স্কোপ স্টেটমেন্ট তৈরি করলাম, যেটাকে আমরা টর বলি বা এসওডব্লিউ বলি, যেখানে ডিটেইল থাকবে। সো একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে স্কোপ স্টেটমেন্টে কি কি থাকে আর প্রজেক্ট চার্টারে কি থাকে। এটার একটা ফিগার পিএম বকে আছে, নেক্সট ক্লাসে আমি এখানে স্লাইডে ইনক্লুড করে দেখাবো যে দুইটার মধ্যে পার্থক্য কি, কোথায় কোন কন্টেন্ট থাকে, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এটার প্রশ্ন থাকবে।